জি স্যার। ওকে, আচ্ছা উই স্টার্ট। হ্যাঁ, রাইট নাও উই স্টার্ট। বেসিক্যালি আজকে আমরা চ্যাপ্টার 3টা কভার করব। চ্যাপ্টার 3 ইটস রিলেটেড টু রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার and the very basic chapter. So this chapter actually cover computerized accounting system, source document for recording financial transactions, recording bank transactions, petty cash book, and finally the payroll account. So আমরা মনে হয় সবাই কম বেশি অ্যাকাউন্টিং সিস্টেম সম্পর্কে জানি, তাই না? এটা আমাদের সবারই কম বেশি জানা আছে, বাট মানে আমি একটু ফোকাস করতে চাচ্ছি। দেখেন, now we are entering the world that you will live in every day as a accountant. আমরা যদি এটা বিলিভ করি, তাহলে আপনি এই যে দেখেন ছোট ছোট যে ফার্ম, ছোট ছোট কোম্পানি, কোম্পানি তো প্রাইভেট লিমিটেড কোম্পানি হইতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি হইতে পারে, আপনার পার্টনারশিপ ফার্ম হইতে পারে, মাল্টিনেশনাল কোম্পানি হইতে পারে, ইভেন প্র্যাকটিসিং, আমরা যে প্র্যাকটিসও হইতে পারে। ইউ ওয়ার্ক উইথ অ্যাকাউন্টিং সিস্টেম কনস্ট্যান্টলি, তাই না? আমরা কি অ্যাকাউন্টিং সিস্টেমের বাইরে আছি? এই যে ছোট ছোট কোম্পানিগুলো, বড় কোম্পানিগুলো, মাল্টিনেশনাল কোম্পানিগুলো, ইভেন ইওর ওন প্র্যাকটিস, আপনারা কিন্তু বা আমরা কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেমের বাইরে নাই, কনস্ট্যান্টলি আমরা এটার ভিতরেই আছি। সো থিঙ্ক অ্যাবাউট দিস। আপনি যখন এভরি কফি ইউ বাই উইথ ইউর ডেবিট কার্ড, এভরি স্যালারি পেমেন্ট ইউ সি, এভরি রেন্ট ইউর অফিস পে, এটা কি? দিস ফ্লো থ্রু অ্যাকাউন্টিং সিস্টেম। এই যে ফ্লোটা হচ্ছে, আপনি কফি কিনবেন ডেবিট কার্ড দিয়ে, আপনি স্যালারি পে করবেন, আপনার অফিস স্যালারি পে করবে, আপনি কোনো রেন্ট পে করবেন, এগুলো কিন্তু একটা অ্যাকাউন্টিং সিস্টেমের ভিতর দিয়ে কিন্তু হচ্ছে। সো এটাকে এভাবে আমরা বলতে পারি একটা বিজনেসের ব্লাড সার্কুলেশন। ভেরি সিম্পল। এই যে অ্যাকাউন্টিংটা, দ্য অ্যাকাউন্টিং সিস্টেম, এটা একটা বিজনেসের ব্লাড সার্কুলেশন। এখন যদি আপনি বিজনেস ধরেন, মানব দেহে আমাদের যে হিউম্যান বডি, ব্লাড সার্কুলেশন বন্ধ হলে কি হবে? মানে ইউ ক্যান লাইভ, মানে আপনি কি বাঁচতে পারবেন? No, sir. নো, ইটস নট পসিবল। সো বিজনেসে যদি অ্যাকাউন্টিং সিস্টেমটা না থাকে, তাহলে কিন্তু একটা বিজনেস আর বিজনেস থাকবে না। বুঝছেন? তার একটা বিজনেসের উদ্দেশ্য তো মানে আমরা হয়তো ফার্স্ট ক্লাসে ফান্ডামেন্টাল যে কনসেপচুয়াল ফান্ড ইয়ে ফ্রেমওয়ার্ক, ওইখানে হয়তো আমরা ডিসকাস করছি না বিজনেসের আসলে এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা, এটার উদ্দেশ্যটা কি। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক, নট অনলি যে আপনি অ্যাকাউন্টিং করবেন, অ্যাকাউন্টিং করে এখান থেকে ডাটা অ্যানালাইসিস করবেন, এখান থেকে আপনি প্রফিটেবিলিটি দেখবেন, আপনার ইনভেস্টর অ্যাকাউন্টসটা দেখবে, আপনার সাপ্লায়ার দেখবে, আপনার লেন্ডার দেখবে। হ্যাঁ, অনেক কিছু এটার সাথে লিঙ্কড। সো আপনার যদি অ্যাকাউন্টিং সিস্টেমটা যদি ঠিক না হয়, অ্যাকাউন্টটা সিস্টেমটা যদি আপনার ডিফাইন করতে না পারেন, বা অ্যাকর্ডিংলি মানে আইএস বা আইফআরএস এই বা স্ট্যান্ডার্ডের কমপ্লায়েন্সে করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটাও বাঁচতে পারবে না, আপনি বিজনেসে সার্ভাইভ করতে পারবেন না, আপনি আপনার বিজনেসের কন্ট্রোলগুলো রাখতে পারবেন না। সো খুব সিম্পলি যদি বলি, অ্যাকাউন্টিং সিস্টেমটার কাজ কি? দে রেকর্ড দ্য ট্রানজাকশনস, প্রসেস দ্য ট্রানজাকশন, অ্যান্ড স্টোরস ফিনান্সিয়াল ইনফরমেশন। দিস ভেরি সিম্পল ওয়ে, মানে সিম্পলি থিঙ্কিং। আপনি এই সিস্টেমটা, অ্যাকাউন্টিং সিস্টেমটার কাজ হচ্ছে রেকর্ড করা, প্রসেস করা এবং ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো স্টোর করা। বুঝতে পারছেন? এবং কিভাবে এটা বিজনেসকে হেল্প করে? মেনটেন ফিনান্সিয়াল রেকর্ডস, ট্রানজাকশনাল রেকর্ডস। এই যে আপনি যে ইনফরমেশন গুলো রেকর্ড করতেছেন, এই ট্রানজাকশন রেকর্ডস গুলো আপনাকে কি করতেছে? আপনি রিলায়েবল ইনফরমেশন স্টেক হোল্ডারকে দিচ্ছে, অনার্সকে, মালিক যে, যে কোম্পানির যে মালিক, তাকে
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। জি স্যার, এখন জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল কেন হঠাৎ করে? এটা কোনো সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা, আমি তো অনেক কিছু মানে আহ, ইয়ে মনে হয় বুঝতে পারিনি যে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, কোথা থেকে আমরা ছিলাম কোথায়? আমি বেশ কিছু আগায় গেছি, কিন্তু আমি ভাবছি যে স্যার মানে ঠিক আছে কি। কোম্পানির ওনারের কথা বলছিলেন যে ওই জায়গার পর থেকে আর শুনতে পারিনি আমরা। কোথায় কোথায় একটু বলেন তো। কোম্পানির ওনারের কথা বললেন, যে মালিক, কোম্পানির মালিক, আচ্ছা তারপরে দেখেন, কথাগুলো শুনতে এই যে অ্যাকাউন্টিং সিস্টেম গুলোর কারণে কি হচ্ছে, আমরা উই আর মেনটেনিং স্যার দ্য আপনার ট্রানজাকশন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। নাও ইজ ইট ভিজিবল? জি জি স্যার, স্যার। এখন দেখা যাচ্ছে স্যার। ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দেখেন, এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার কারণে কি হচ্ছে? রেকর্ড হওয়ার কারণে আপনি একটা ইনফরমেশন পাচ্ছেন। সেই ইনফরমেশনটা রিলায়েবল ইনফরমেশন, এবং এটা কাদের কাজে লাগে? স্টেক হোল্ডারদের। স্টেক হোল্ডার কারা? অনার হইতে পারে, ম্যানেজার হইতে পারে, ট্যাক্স অথরিটি হইতে পারে, ইনভেস্টর হইতে পারে, সাপ্লায়ার হইতে পারে। সো অ্যাকাউন্টিং সিস্টেম না থাকলে, যদি অ্যাকাউন্টিং সিস্টেমই না থাকে, তাহলে আপনি কিভাবে ইনফরমেশন গুলো প্রডিউস করবেন? আপনি কিভাবে অ্যাকাউন্টিংটা করবেন? বুঝতে পারছেন? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা। এই জন্য বলা হয় ইটস এ ব্লাড সার্কুলেশন অফ এ বিজনেস। আপনি যদি এই সিস্টেমটা যদি না থাকে, তাহলে বিজনেসের আসলে বন্ধ হয়ে যাবে, আপনি বিজনেসটা করতে পারবেন না। সো ইফ ইউ থিঙ্ক ইট অ্যাজ এ কিচেন, কিচেনে কি হয়? কিচেনে রান্না হয় না? কিচেনের কাজ কি? রান্না বাড়ি করা। সামওয়ান, এই যে আপনারা কেউ হয়তো বাসায় আছেন, ফ্যামিলিতে থাকেন, কেউ হয়তো মেসে থাকেন, এ- এই যে হয়তো রাতে আপনারা ডিনার করবেন। সো বা আপনি যে ডিশটা আসবে, আপনি যেটা খাবেন, এটা তো আকাশ থেকে আসবে না, তাই না? এটা কিন্তু হয়তো আপনি ফুড পান্ডা করবেন, ফুড পান্ডাতে দিলেও কেউ না কেউ এটা কুক করতেছে। বুঝতে পারছেন? সো এই এই যে কিচেনে যে কুকিংটা হচ্ছে, এটার ইনপুটটা কি? ইনপুটটা কি বলেন? চাল ডাল এগুলো স্যার। চাল ডাল। চাল ডাল, সবজি, তেল, এইগুলো তো ইনপুট। তার মানে এইগুলো যদি আমি ই- মানে এটাকে যদি কনভার্ট করি, তাহলে এটা কি? ডকুমেন্টস, ইনভয়েস, রিসিপ্ট, তাই না? আমরা যদি অ্যাকাউন্টিং টার্মে যদি এটা ইউজ করি, ইনগ্রেডিয়েন্টস গুলো যদি আমার ইনপুট বলি, ইনপুটটা হচ্ছে সোর্স ডকুমেন্ট, ইনভয়েস, রিসিপ্ট, এগুলো হইতে পারে। কুকিং, এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে কি হচ্ছে? আমরা কুক করতেছি, সামন কুকিং। সো কুকিংটা কি? এটা তার মানে কি? দিস আর সামথিং প্রসেস, তাই তো? একটা প্রসেস হচ্ছে। আপনি চাল ডাল তো দিলে, এটা তো কুক করতে হবে, কুকটা করলে তো চাল ডাল তো আর ভাত হবে না, তাই না? সো ভাত হইতে হলে তো আমার এটাকে প্রসেস করতে হবে। সো প্রসেসটা লাইক ইট লাইকস জার্নাল, লেজার, ক্যালকুলেশনস। আমার কথা বুঝতে পারছেন? অ্যান্ড দেন ফাইনালি কি হবে? এই যে সবগুলো মিলে একটা ডিশ হবে। বুঝতে পারছেন? আপনি যেটা খাবেন, রাতে যেটা খাবেন, দিস ইজ কল আউটপুট। তার মানে এটাকে যদি আমরা ফিনান্সিয়াল টার্মে নিয়ে আসি, অ্যাকাউন্টিং সিস্টেমে যদি কনভার্ট করি, দি আউটপুট শুড বি দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা ম্যানেজমেন্ট রিপোর্ট। মানে আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সো অ্যাকাউন্টিং সরি সো অ্যাকাউন্টিং সিস্টেমটা যদি না থাকে, তাহলে আমাদের এই কাজগুলো কিন্তু হবে না। আমার ইনপুটসও আসবে না, আমার প্রসেসও করতে পারবো না, আমি আউটপুটটাও পাবো না। সো ভেরি ক্লিয়ারলি আর একটু আপনাকে ক্লিয়ার বলি, ইনপুট যেটা আমাদের সোর্স ডকুমেন্ট আমরা বলি, এটা ইনভয়েস হইতে পারে, রিসিপ্ট হইতে পারে। প্রসেসিং আমরা এটাকে বলি রেকর্ডিং, জার্নাল হইতে মানে ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো রেকর্ড করা, সিস্টেমে রেকর্ড করা, জার্নাল হইতে পারে, লেজার হইতে পারে, ক্যালকুলেশনস। হ্যাঁ, দিজ আর দ্য প্রসেসিং। অ্যান্ড আউটপুটটা হচ্ছে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা যেটা অ্যাকাউন্টস বলে থাকি, ফাইনাল যেটা আমি রেডি একটা প্রোডাক্ট পাচ্ছি, মানে রেডি যে ইনফরমেশনটা পাচ্ছি। সো এই কাজগুলো ট্রেডিশনালি কি হইতো, মানে ধরেন আপনি চিন্তা করেন 25 বছর আগে, 25 বছর আগে, ইফ ইউ থিঙ্ক ব্যাক ইন মানে 20 ইয়ার্স ব্যাক,
তাহলে এটা কিন্তু ম্যানুয়ালি হতো। এই টেকনোলজি যে ডেভেলপমেন্টটা, যে সিগনিফিকেন্টলি যে টেকনোলজি ডেভেলপ হয়েছে, এটা কিন্তু 2000 সালের পর থেকে অনওয়ার্ড 2000 অনওয়ার্ড সিগনিফিকেন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ডটা। তার আগে কিন্তু আমার এই সব অ্যাকাউন্টিং সফটওয়্যার ছিল না, এই সব মানে মানে কুইক বুকও ছিল না, এই ট্যালিও ছিল না, এসএপিও ছিল না। তখন মানুষ কিন্তু ট্রেডিশনালি মানে ম্যানুয়ালি এই কাজগুলো করতো। তারা লেজার মেনটেন করতো, তারা ট্রায়াল ব্যালেন্স মেনটেন করতো, তারা ক্যালকুলেশনস গুলো করতো। এবং এই এই যে ম্যানুয়াল যে কাজগুলো, এগুলো কিন্তু যে প্রিন্সিপালটা সফটওয়্যারে যে কাজগুলো করতেছে, ম্যানুয়াল কাজটাই কিন্তু আলটিমেটলি দ্য সফটওয়্যার ইজ ডুইং দ্য সেম ওয়ার্ক। বুঝতে পারছেন? সো এই অ্যাকাউন্টিং সিস্টেমটা যখন আমরা এটাকে অনলাইন বেস করে ফেললাম, সফটওয়্যার বেস করে ফেললাম, তাহলে সেই মুহূর্তে যেটা কি হচ্ছে, আমাদের যে লাইফটা ইজি হয়ে যাচ্ছে। আমরা যে অ্যাকাউন্টিং যে প্রসেস গুলো আমাদের ম্যানুয়ালি করতে হতো, সেটা তখন আমরা সিস্টেম বেস করতে পারতেছি, লাইফটা সহজ করতে পারতেছি, ম্যানুয়াল হ্যাসেলটা আমার কমে যাচ্ছে। বুঝতে পারছেন? সো আমরা যদি আরেকটু যদি এটাকে বলি, আচ্ছা আপনাদের কি ইয়েটা একটু বলতে পারবেন? আমি একটু পেছনে যাই। এই যে ক্লাউড অ্যাকাউন্টিংটা আপনারা কি কেউ কেউ কিছু বলতে পারবেন? হোয়াট ইজ ক্লাউড অ্যাকাউন্টিং? Software based accounting, software. আমি বুঝতে পারিনি। Cloud accounting means it's software based accounting. সফটওয়্যার বেস, Software based accounting. How to do accounting with the software. ওকে। আচ্ছা দেখেন, স্যার আমরা এখানে একটা ডাটাবেস সফটওয়্যার থাকে আর কি, যেটা হচ্ছে ডাটাবেস সার্ভার থাকে, যে কোনো জায়গা থেকে ডাটাটা সেভ হয়ে থাকে এক জায়গায়, এটা কম্পিউটারে সেভ হয়, যে যেখান থেকে কাজ করুক। এক্স্যাক্টলি এটা, এই যে ক্লাউড বেস অ্যাকাউন্টিংটা, এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। এটার জন্য কিন্তু আপনাকে কিন্তু ওই অফিসে গিয়ে কাজ করতে হবে, নট লাইক দ্যাট। এবং আমরা কিন্তু এই মানে যেটা ক্লাউড কম্পিউটিং, এটা কোনো একটা সফটওয়্যার যেখানে ডাটাগুলো স্টোর করা থাকবে এবং সার্ভারে এটা আর্কাইভ করা থাকবে, রাখা থাকবে। আপনি রিমোটলি এখানে থেকে অ্যাক্সেস পাবেন এবং কাজ করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এবং এই দেখেন, এই যে আমরা ধরেন আহ, আহ, বাইরের কোনো ধরেন ইন্ডিয়াই হোক বা আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতেই হোক, আপনি কি যদি আপনারা যে খেয়াল করবেন, আপনাদের যে ক্লায়েন্টে যখন কাজ করতে যাবেন, দেখবেন ক্লায়েন্টের সিওপো নাই দেশের বাইরে, ম্যানেজার নাই দেশের বাইরে। তার মানে কি সিওপো তার কাজ করতেছে না? সিওপো কিন্তু দেশের বাইরে বসে কিন্তু সে কাজ করতেছে। ওই যে সে ইউরোপে গেছে, ঘুরতে গেছে, সে কিন্তু একটা মেল আসলো, মেল দেখে কিন্তু সে কিন্তু তার একটা ইনফরমেশন দরকার, সে কিন্তু ওই যে ক্লাউডে ঢুকতেছে, সার্ভারে সে ঢুকতেছে, ঢুকে কিন্তু ওখান থেকে সেটা ইনফরমেশন সে হয়তো তার এমডি কে সার্ভ করতেছে। সো এই ক্লাউড কম্পিউটিংটা এবং অ্যাকাউন্টিংটা, এটা এতটাই ফ্যামিলিয়ার, এতটাই লাইফটাকে ইজি করছে, যেটার কারণে আপনাকে আর অফিসের ডেস্কে বসে কাজ করতে হবে না। আপনার কম্পিউটারে অনেক কিছু রাখার আর দরকার নাই। আপনি অ্যাক্সেস নিবেন, জাস্ট এখানে একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সার্ভারের সাথে আপনি লিঙ্কটা নিয়ে নিবেন, আপনি সার্ভারে ঢুকবেন, আপনার যে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো যা যা দরকার সেগুলো সেখান থেকে নিবেন, আপনি কাজ করবেন। লাইফ ইজ ভেরি সিম্পল। সো এই ক্লাউড অ্যাকাউন্টিংটা এখন কিন্তু সবাই ব্যবহার করে। যারা একটু ভালো কোম্পানি, তাদের দেখবেন সবারই এই ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর তারা কাজ করে। এটা অনেকগুলো বেনিফিট আছে, অনেক বেনিফিট। প্রথম বেনিফিট হচ্ছে ইউ ক্যান অ্যাক্সেস
record anytime for any internet connected device, কোনো রেস্ট্রিকশন নাই। জাস্ট আপনাকে একটা ভিপিএন, একটা কানেকশন দিয়ে ঢুকতে হবে, এতটুকুই আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এই যে আপনার আইটি এক্সপেন্স, আইটি যে ইকুইপমেন্ট আপনার লাগতো এই সার্ভার ম্যানেজ করতে, এইগুলোর জন্য আপনাকে আর সার্ভার টার্ভার এগুলো ম্যানেজ করতে লোক লাগতেছে না, এই ইকুইপমেন্ট গুলো লাগতেছে না। এই ক্লাউড অ্যাকাউন্টিং যে সামওয়ান প্রোভাইড, এটা আবার এমন না যে মানে এটা কোম্পানির, এটা কিন্তু এই এই যে অ্যাক্সেসটা, এই যে প্ল্যাটফর্মটা কেউ আপনাকে ব্যবহারের সুযোগটা দিচ্ছে। সো একটা থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি আপনার একটা স্পেস দিল, সেই স্পেসে আপনি পেমেন্ট করলেন, আপনার ডাটাগুলো ওখানে সে রাখলো, আপনি সেই ডাটাটা ইউজ করলেন। সো এটার জন্য আপনার কি হচ্ছে, আপনার ওই যে সার্ভার, ওই আইটি ইকুইপমেন্ট, ওই লোকজন, হ্যাঁ, এই সাপোর্ট, এইগুলোর আসলে আর দরকার নাই। এবং এখানে একটা কস্ট সেভিং হচ্ছে, বুঝতে পারছেন? হিউজ কস্ট সেভিং, যেটা কোম্পানির জন্য অনেক লাভজনক একটা জিনিস। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যালো, একটু রেসপন্স রেসপন্স করেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এটারও যে কোনো কিছুরই আপনি যখন বেনিফিট খুঁজবেন, সেটার তো ড্রব্যাকও থাকতে পারে, তাই না? থাকতে পারে না? জি স্যার, থাকতে পারে। সো এটারও কিন্তু ড্রব্যাক আছে। এটা যে আপনি যে বেনিফিটটা দেখতেছেন যে আপনার লাইফটা খুব সহজ হয়ে গেছে, এটার কিছু ড্রব্যাকও আছে। ড্রব্যাকটা কি কেউ বলতে পারবেন? হোয়াট আর দ্য ড্রব্যাক ফর ইউজিং ক্লাউড বেসড সফটওয়্যার? এনিওয়ান প্লিজ। স্যার, ইনফরমেশন গুলো যেহেতু অনলাইনে স্টোর করা হচ্ছে, তো এটা সিকিউরিটি নিয়ে একটা ইস্যু থাকতে পারে। নাইস, এক্সিলেন্ট। আর হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, ডাটাগুলো হ্যাক হইলে ঝামেলা বাঁচবে। এক্সিলেন্ট সিকিউরিটির জন্য লোক নিয়োগ দিতে হবে। অ্যান্ড কিন্তু এটা অনলাইনে সবসময় নেট থাকতে হবে। এক্স্যাক্টলি। এই দেখেন আপনারা কিন্তু ড্রব্যাক গুলো কিন্তু মেজর যে ড্রব্যাক, যে প্রবলেম, এগুলো কিন্তু বলে ফেললেন। সাদিয়া বললেন না? সাদিয়া সাদিয়া কি বললেন যেন? সিকিউরিটি ইস্যু। জি স্যার। দেখেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সিকিউরিটি ইস্যু। আপনি আপনার যে কনফিডেন্সিয়াল ডাটাটা কোথাও রাখলেন একটা সার্ভারে, থার্ড পার্টি, সে তো আপনার লোক না। হি or she was a third party. Just they are providing that service. You give you the access to their server, and you paying to them কি একটা রেন্ট, সর্ট অফ রেন্ট, আর যেটাই বলেন, টু ইউজ দেয়ার স্পেসেস, তাই তো? সো এই যে আপনি কাউকে এই যে ডাটাটা দিয়ে দিলেন, এটা সিকিউরিটি, হু উইল ইনসিওর দ্য সিকিউরিটি? এটা একটা কনসার্ন। সো আপনাকে তাহলে ওইভাবেই মাথায় রাখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, এই যে থার্ড পার্টিতে যাচ্ছি, এটা কি সিকিউর কিনা, আমার ইনফরমেশনটার সিকিউরিটি আছে কিনা এখানে, এটা একটু কনসার্ন হইতে হবে। এই জায়গাটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি ক্লাউডে অ্যাকাউন্টিং এ যে করব, আমার ডাটাটা যে আমি শেয়ার করতেছি, এটার সিকিউরিটি আছে কিনা। দিস আর দ্য কনসার্ন ইস্যু। আর একটা বললেন কে যেন, আপনার হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, কে যেন বললেন? স্যার আমি বলছিলাম ইন্টারনেট মানে সবসময় আচ্ছা, থাকতে হবে। দেখেন, ইন্টারনেট এটা তো আপনার কন্ট্রোলে না, মানে এটা স্পিড বাড়ানো কমানো তার আপনার কন্ট্রোলে নাই, তাই না? ডিজাস্টার হইতে পারে এনি টাইম, ইট মে বি হ্যাপেন। এখন ধরেন আমার ভ্যাটের রিটার্ন আমি ফাইল করব, দ্য ডেডলাইন ইজ 15 ডে অফ দ্য নেক্সট মান্থ। ধরেন এই মাসের 15 তারিখে আমি ভ্যাটের রিটার্ন ফাইল করব। আপনি সারাদিন সময় করতে পারলেন না, আপনি ভাবলেন যে আরে আমার তো সব তো ইনফরমেশন আমি বাসায় গিয়ে করবো। আপনি বাসায় চলে আসলেন, বাসায় এসে আপনি খাওয়া দাওয়া করলেন, ফ্রেশ ট্রেশ হইলেন, এটা ওটা করলেন, কইরা আপনি 10টার সময় বসলেন, আচ্ছা ঠিক আছে কাজটা সেরে নিন। ইন দ্য মিন টাইম দেখলেন আসলে আপনার নেট নাই। বুঝতে পারছেন? আপনার নেটের কানেকশন নাই।
So আপনার তো কম্পিউটার তো যেহেতু ক্লাউড বেজ আপনি অ্যাকাউন্টিং করতেছেন, সো নেট না থাকলে তো আপনি আসলে কোনো অ্যাক্সেসও পাবেন না, কোনো ডাটাও পাবেন না, কিছুই করতে পারবেন না। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, যে আপনি এখানে কিন্তু একটা ইন্টারাপশন হচ্ছে। আপনার যদি নেট না থাকে তাহলে আপনি কিন্তু এখানে কাজ করতে, রিমোটলি কাজ করতে পারবেন না। সো দিস ইজ দ্য ড্রব্যাক ফর ক্লাউড বেস সফটওয়্যার মানে অ্যাকাউন্টিং। আর একটা ড্রব্যাক আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সার্ভারে যে আউটেজ গুলো লিমিট অ্যাক্সেস থাকতে পারে, আপনার যেটা দরকার সেটা আপনি পাচ্ছেন না, লিমিট অ্যাক্সেস। সো লিমিট অ্যাক্সেসের কারণে আপনি কাজগুলো স্মুথলি অনেক সময় করতে নাও পারতে পারেন। সো এটাও একটা ড্রব্যাক। আরো ড্রব্যাক থাকতে পারে, সেটা কি ডাটা বলেন? ব্যাকআপ রাখতে হ্যাঁ ডাটা হ্যাঁ, ব্যাকআপ ডাটা ব্যাকআপ রাখতে হবে। এক্স্যাক্টলি। এই যে ডাটা ব্যাকআপ, এই ব্যাকআপটা আপনি কাদের উপর ডিপেন্ড করবেন? স্যার এটা অ্যানালগ ভাবে রাখা যেতে পারে, যেমন পেন ড্রাইভ বা অন্যান্য এসএসডি বা এগুলো। সেটাই তো, তাই না? মানে ডাটা ব্যাকআপ ব্যাকআপটা আমার বলেন। থার্ড পার্টির উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকবো। ক্লাউড অ্যাকাউন্টিং এ যদি এটা গুগলের হয় ব্যাকআপ স্টোরটা, তার কাছে আমার ডিপেন্ডেন্ট থাকতে হবে, আমার নিজের কিছু করে নিতে হবে। এক্স্যাক্টলি। এই যে আপনারা দেখেন এগুলো নিয়ে অনেক কিছু জানেন, বুঝতে পারছেন? সো এইগুলো আসলে ড্রব্যাক। হ্যাঁ, এই ড্রব্যাক গুলো যখন আপনি ক্লাউড বেজে যাইবেন, আপনার যখন বেনিফিটের শেষ নাই, লাইফটা খুব স্মুথ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কনসিডার দ্য ড্রব্যাক ইস্যুস, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এবং এগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ড্রব্যাক হচ্ছে ডাটা সিকিউরিটি। এই সিকিউরিটি যদি ব্রিচ হয়ে যায়, আপনার ডাটা যদি শেয়ার হয়ে যায়, তাহলে আপনার বিজনেসের 12টা বেজে যাবে, বুঝতে পারছেন? কারণ আপনার সব কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো তার সার্ভারে আছে। এখান থেকে যদি আপনি সিকিউরিটি ব্রিচ করে ফেলে, ওই ইনফরমেশন গুলো যদি লিক হয়ে যায়, তাহলে আপনার বিজনেসের জন্য হার্মফুল, ক্ষতিকর একটা বিষয় হয়ে যাবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা প্রথমে কি দেখলাম, যে অ্যাকাউন্টিং সিস্টেমটা বেসিক্যালি ইনপুট প্রসেস আর আউটপুট, তাই না? এটাই তো আমরা প্রথম এই যে দেখেন, উপর দেখেন, একটু উপরে আসি। এই যে অ্যাকাউন্টিং সিস্টেম কি বলতেছে আমরা, ইনপুট প্রসেস অ্যান্ড আউটপুট। তাহলে আমার ইনপুটটা কি হচ্ছে? সোর্স ডকুমেন্ট। ইনপুটটা হচ্ছে আমার সোর্স ডকুমেন্ট। প্রসেসটা হচ্ছে যেখানে লেজারে এন্ট্রি পড়বে, জার্নাল গুলা, ক্যালকুলেশন গুলা, বুঝতে পারছেন? আউটপুটটা কি? আমার রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দিস আর দ্য অ্যাকাউন্টিং সিস্টেম। এখন আমরা বললাম এটা অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টিংটা আমরা ক্লাউড বেজ অ্যাকাউন্টিং এ যাইতে পারি। ক্লাউড বেজ অ্যাকাউন্ট গেলে যেটা আপনি বেনিফিটও পাবেন, আবার এট দ্য সেম টাইম দেয়ার অলসো সাম ড্রব্যাকস। এখন আসেন আমরা যে সোর্স ডকুমেন্ট গুলো আমরা কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব। সোর্স ডকুমেন্ট আসলে কি? এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, সোর্স ডকুমেন্ট। হোয়াট ইজ মিন বাই দ্য সোর্স ডকুমেন্ট, একটু বলেন না। স্যার যেই উৎস থেকে আমাদের ডেটা গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে, ওটা হলো সোর্স ডকুমেন্ট। এক্স্যাক্টলি। এখন ধরেন আমি একটা পারচেস করব। সো পারচেস করতে হলে তো একটা প্রসেস থাকে, তাই না? দ্যাট ইজ এ প্রসেস। ফার্স্ট you get the requisitions from your concerned department, and then manager or concerned মানে department manager or head approve the requisition. Then the requisition goes to the purchase department. Purchase department will collect কি collect করবে? Quotations, and then they analysis the quotations and pick the best one, best supplier, মানে যে সেম কনফিগারেশনে সেম কোয়ালিটির
প্রোডাক্টগুলো যে কম দামে দিতে রাজি থাকবে তাকেই তো আপনি পিক করবেন, তাই না? অ্যান্ড দেন ইউ ইস্যু পিও টু দ্য সিলেক্টেড ভেন্ডর। এই যে পিও দিলেন, পিও দেওয়ার পরে কি হয়? পিওটা দিলেন, তারপরে কি হয় বলেন? হ্যালো, একটু বলতে হবে তো। পিও ইস্যু করলেন, পিও ইস্যু করার পরে কি হয়? স্যার অ্যাজ পার পিও সাপ্লায়াররা প্রোডাক্ট ডেলিভারি করবে চালান সহ। এক্স্যাক্টলি। যখন আপনি পিওটা ইস্যু করবেন, সাপ্লায়ার তখন সোর্সিং করবে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সোর্সিং করবে। সে এটা ম্যানুফ্যাকচার করতে পারে, সেটা কিনে আনতে পারে, যেটাই হোক, যে মুডেই হোক, করে আপনাকে কি করবে? ডেলিভারি দিবে। ডেলিভারি দেওয়ার পরে কি হবে? আপনার যে ডেলিভারি ডেফিনেটলি একটা লোকেশনে যাবে। ইট মে বি ইউর ওয়ার হাউস অর স্টোর রুম। সো আপনি যেখানে বলবেন সেখানেই সে ডেলিভারিটা পৌঁছে দিবে। তো ডেলিভারিটা যখন দিল, at that time the company concerned persons will receive the product. বুঝতে পারছেন? সে প্রোডাক্টটা রিসিভ করবে। রিসিভ করার সময় সে কি দেখবে? তার পিওটা দেখবে। সে তার পিও দেখবে, আমি কি পিও করছিলাম। পিওর সাথে এখন সে যে ডেলিভারিটা হলো, এই ডেলিভারি চালানটা সে মিলাবে অ্যাকর্ডিংলি হয়েছে কিনা। ডেলিভারি চালানো মেলানোর পরে কি হয়? এরপরে আপনি কি করবেন? ফেলে রাখবেন ওটা? স্যার এটা বলেন। স্টোর রিসিভ করবে স্যার। পে করা হয়। ওই তো ডেলিভারি চালান রিসিভ করলেন, এরপরে স্টেপটা কি? স্যার স্টোর রিসিভ করবে, জিআরএন করতে পারে স্যার। এই যে আমি তো ওইখানে আসতেছি। আমার অ্যাকাউন্টিংটা শুরু হবে কখন? সোর্স ডকুমেন্ট যে আমরা বলতেছি, এই যে পিওটিও, এই যে রিকুইজিশন, এগুলো কি সোর্স ডকুমেন্ট? হ্যাঁ, না, এগুলো কি তাহলে সোর্স? আমি এই যে ডেলিভারি পেলাম, ডেলিভারি পেয়ে এরপরে কি করব? এন্ট্রি দিব না? হ্যাঁ, এই যে ডেলিভারি চালানটা বা ইনভয়েস, সাথে যে ইনভয়েসটা দিল, ডেলিভারি চালানের সাথে যে ইনভয়েসটা দিল, এইটাই আমার সোর্স ডকুমেন্ট। এটার উপরে বেস করে আমি কিন্তু এন্ট্রি দিব। এই যে আপনার পিও হইলো, এই যে জিআরএন হইলো, মানে হইলো আপনার হচ্ছে রিকুইজিশন, এগুলো কিন্তু সোর্স ডকুমেন্ট না। আপনি এগুলোকে সোর্স ডকুমেন্ট বলতে পারবেন না। সোর্স ডকুমেন্ট বলতে ওই ডকুমেন্ট যেটা উপর বেস করে আপনি সিস্টেমে এন্ট্রি দিবেন। ক্লিয়ার? এখন আসেন, আমরা কি বলতেছি। ধরেন এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা বেসিক্যালি মেজর দুইটা জায়গায় হয়। আমরা যে অ্যাকাউন্টিং এন্ট্রিগুলো দিই, মূল মানে বেশি ট্রানজাকশন যেখানে হয়, ফোকাস, বা আমরা যেই জায়গাগুলোতে প্রসেস মেনটেন করি, এই জায়গাগুলো দুইটা, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে পারচেস। মোস্ট অফ দ্য ট্রানজাকশনস এই জায়গা এই দুইটা জায়গায় হয়। বুঝতে পারছেন? একটা কোম্পানির যত ধরনের ট্রানজাকশন হয় না, এর মধ্যে এই দুইটা ট্রানজাকশন সবচেয়ে বড়। এভরিডে হয়, এভরিডে। সেলস প্রতিদিন হচ্ছে আপনার, পারচেস প্রতিদিন হচ্ছে, থাউজেন্ডস অফ ইনভয়েস আপনি প্রসিড করতেছেন। এখন এখানে একটা ফ্লো দেওয়া আছে, ফ্লোটাকে দেখতে পাচ্ছেন? সেল সিস্টেম দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখেন, এখানে একটা সেলসের একটা ফ্লো দেওয়া আছে। আমি তো বললাম পারচেসের প্রসেস, এটা দেখেন সেলসের। সেলসে প্রথম কি হয়? কাস্টমার অর্ডার দেয়। কাস্টমার অর্ডার দেয়, অর্ডার না দিলে কি আপনি ডেলিভারি দিবেন? নো স্যার। দিবেন না। প্রথমে অর্ডারটা আসতে হবে, এরপরে কি হয়? ডেলিভারি হয়। ডেলিভারি হয় না, আপনি অর্ডারটা ধইরা অর্ডারের সাথে মিলায়া আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি ভ্যান উঠাই দিবেন। ডেলিভারি ভ্যান কোথায় যাবে? ওই লোকেশনে যেখানে প্রোডাক্টটা পৌঁছাই দিতে বলা হয়েছে। হয়তো তার ফ্যাক্টরি ওয়ার হাউস হইতে পারে, বা কাস্টমারের কোনো দোকান হইতে পারে, বা কোনো একটা লোকেশন হইতে পারে। দেন কি হয়?
আপনি যে ডেলিভারি দিলেন এটা পরে ডিসপ্যাচ গুডস হয়। ডিসপ্যাচ, ডিসপ্যাচ বোঝেন? সরি মানে ইয়ে ডিসপ্যাচটা দিলাম মানে ইনভয়েস, রেজ ইনভয়েস। ইনভয়েস তো বোঝেন তাই না? আমি যখন গুডসটা ডিসপ্যাচ করলাম তাকে পাঠাই দিলাম, এরপরে কি করব? আমি ইনভয়েস করব না? জি স্যার। আর এই যে আমি ইনভয়েস করলাম, ইনভয়েসে কি আমি বললাম যে আমার এতগুলো প্রোডাক্ট অ্যাজ পার তোমার পারচেস অর্ডার মানে কাস্টমার্স অর্ডার অনুযায়ী আমি ডেলিভারি দিছি, ডেলিভারি ডান, এখন আমি ইনভয়েস করে দিলাম। এটা হইতে পারে যখন আপনি ডেলিভারি দিলেন ওই একই সাথে ইনভয়েসটা যাইতে পারে, এটা পরেও যাইতে পারে। এই যে আপনি যে ইনভয়েসটা করলেন, ইনভয়েসটা আপনার সোর্স ডকুমেন্ট, এই ইনভয়েসটা আপনার সোর্স ডকুমেন্ট, এইটার উপরে আপনি ট্রানজাকশনের ইনপুটটা দিবেন মানে সিস্টেমে এন্ট্রিটা দিবেন। ওই যে কাস্টমার অর্ডার, এটা কিন্তু দিস ইজ নট ইউর সোর্স ডকুমেন্ট। ডিসপ্যাচ গুডস বা ডেলিভারি নোট, দিস ইজ অলসো নট ইউর সোর্স ডকুমেন্ট। ইনভয়েস, দিস ইজ ইউর সোর্স ডকুমেন্ট। আপনি এখন সিস্টেমে এন্ট্রি দিবেন এবং পেমেন্ট হয়তো 1 সপ্তাহ, হয়তো 1 মাস আপনার পেমেন্টটা ব্যাংকে ঢুকে যাবে। দিস ইজ দ্য সেলস সিস্টেম। একটা কোম্পানি তার যে অ্যাকাউন্টিং সিস্টেম, সেই সিস্টেমে সেলসটা কিভাবে অ্যাকাউন্টিং হয়, দিস ইজ দ্য প্রসেস। বুঝতে পারছেন? কোনো কোশ্চিন আছে কারণ? স্যার GRN এটা কেন করা হয়? GRN, গুড রিসিভ নোট। GRN করা হয়, ধরেন এই যে আপনি যে প্রোডাক্টটা দিলেন, যে প্রোডাক্টটা দিলেন, এই প্রোডাক্টটা কেউ একজন বুঝে নিবে না? জি স্যার। এই লোকটাকে যে বুঝে নেবে সে কে? আপনি ধরেন এক্স হচ্ছে সাপ্লায়ার, ওয়াই হচ্ছে সে কাস্টমার। বুঝতে পারছেন? সে কিনবে, এক্স বিক্রি করবে। এক্স যখন ডেলিভারিটা দিয়ে ওয়াইয়ের কাছে গেল, ওয়াই হচ্ছে কাস্টমার। সে তখন কি করবে? সে যেটা চেয়েছে, এই যে আমরা যে কি করি, এই যে অনলাইনে কাপড় চোপড় কেনেন না, অনেকে তো অনেক কিছু কেনে। যখন আপনি কেনেন তখন কি ওই ভদ্রলোক আপনার কাছে সেটা সাইন নিয়ে যায় না? আপনি প্রোডাক্টটা দেয়, দেওয়ার পর সাইন নেয় না? জি স্যার। সাইন নেওয়ার মানে কি? আপনি আপনার পণ্যটা বুঝিয়া পাইলেন, আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন। এখন যদি আপনি না খুলে নিয়ে বাসায় গিয়ে দেখেন যে আমি পাইনি অন্য কিছু, তাহলে তার ওই লোকের তো আপনি বলতে পারেন, কারণ আপনি তো বুঝে পাইছেন বলে দিচ্ছেন যে আমি সাইন করে দিছি। দিস ইজ ডকুমেন্ট। জিআরএনটা এরকম একটা ডকুমেন্ট যে আপনি আপনার প্রোডাক্টটা বুঝে পেলেন এবং যে দিল সেও বুঝিয়া দিল। এটাকে বলা হয় একটা ডকুমেন্ট, গুড রিসিপ্ট নোট। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। যখন কোনো পারচেজ বা সেল যেটাই বলেন হয়, এই ডকুমেন্টটা আপনার শুধু শুধু সাইন কেউ করে না, ওই মিলাই মিলাই কত কোয়ান্টিটি, ধরেন এই এবিসি প্রোডাক্ট 10 কোয়ান্টিটি আমি অর্ডার করছি, আমি পাইছি 10 কোয়ান্টিটি, টিকাইলাম। এক্স ওয়াই জেড প্রোডাক্ট আমি 5 কোয়ান্টিটি অর্ডার করছি, পেয়েছি কত? 5 কোয়ান্টিটি, টিকাইলাম। এই টিকানোর পরে এটা বোথ পার্টির একটা সাইন হয়, আপনি এটা সাইন করবেন, সেও একটা সাইন করবে। এটাকে বলে গুড রিসিভ নোট। আমি যা চেয়েছি তাই বুঝিয়ে পেয়েছি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, না বুঝলে আবার বলেন, আমি চেষ্টা করবো বোঝানোর। বুঝছি স্যার। ওকে, দেখেন পারচেজ সিস্টেম। পারচেজ সিস্টেম কিন্তু অলরেডি বলে ফেলছি। প্রথমে কি হয়? পারচেজ অর্ডার। এরপরে কি হয়? আপনি পারচেজ করলেন, অর্ডার করলেন, আপনার যে সাপ্লায়ার সে প্রোডাক্টগুলো গোছাই টোছাই সোর্সিং টোর্সিং করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি করলো, রেডি করে আপনাকে ডেলিভারি দিল। এই ডেলিভারির সময় যেটা জিআরএন এর বলতেছিলাম, জিআরএন আপনি বুঝিয়া পাইলেন, আপনি যেটা চাইছেন সেটা পাইলেন, আপনি বুঝে সাইন করে দিলেন, জিআরএন হয়ে গেল। দেন
ইনভয়েস করলো, এই ইনভয়েসটা হচ্ছে সোর্স ডকুমেন্ট। এই যে জিআরএন ইজ নট এ সোর্স ডকুমেন্ট, এটা কিন্তু কোনো সোর্স ডকুমেন্ট না। আপনি এটা দিয়ে অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে পারবেন না। আপনি এন্ট্রি দিবেন ইনভয়েস যখন পারবেন, ওই ইনভয়েসটা ধরে আপনাকে এন্ট্রি দিতে হবে, দিস ইজ কল সোর্স ডকুমেন্ট। তারপরে কি হবে, ইনভয়েসটা পাওয়ার পরে কি আপনি আপনার সাপ্লায়ারকে ইউ উইল রেসপন্সিবল টু প্রসিড দ্য পেমেন্ট, আপনি পেমেন্ট করে দিলেন, শেষ, ট্রানজাকশন শেষ। এবং এটা আপনার অ্যাকাউন্টিং সিস্টেমে এটা অ্যাকর্ডিংলি আপনার অ্যাকাউন্টিং হয়ে গেল। এটা রেজাল্ট কোথায় আসবে, ট্রায়াল ব্যালেন্সে। আপনি যখন ওই ব্যালেন্সটা দেখতে চাইবেন যে আমার পার্সেজের কত পার্সেজ হয়েছে, পার্সেজ তো বিভিন্ন পার্টির সাথে হইতে পারে, অনেক কিছু, এখন ওই ট্রায়াল ব্যালেন্সে তো সাম আপটা আসে, আপনি ট্রায়াল ব্যালেন্স থেকে রেজাল্টটা পেয়ে যাবেন। এখন আসেন আরেকটু ডেপথে যাই, এই যে ইনভয়েসটা কি আসলে, আসলে ইনভয়েসটা কি? আমরা বলি ইনভয়েস হচ্ছে সোর্স ডকুমেন্ট। এখন আমরা যদি সেলস বা পারচেজ যেটাই বলেন, যেটাই হোক, আমরা নর্মালি কি হয়, এগুলো এখন কিন্তু ক্যাশে তার এগুলো হয় না, সব ক্রেডিট হয়। মানে ট্রানজাকশন গুলো এখন দেখবেন রিয়েল লাইফে সব ক্রেডিট ট্রানজাকশন হয়, আপনি সেলও ক্রেডিট হয়, পারচেজও ক্রেডিট হয়। তো ইনভয়েস গুলোর ভিতরে আসলে কি থাকে দেখেন, এখানে একটু দেওয়া আছে ইনভয়েস নাম্বার, ইনভয়েসের ভিতরে থাকে ইনভয়েস নাম্বার, নেম অ্যাড্রেস অফ সেলার অ্যান্ড পার্সেজার, বোথ দুজনেরই। যদি সেল হয় তাহলে সেলার পার্সেজারের, সেল ডেট, প্রোডাক্ট সার্ভিস ডেসক্রিপশন, আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন বা সার্ভিস যেটাই প্রোভাইড করতেছেন, ডেসক্রিপশন গুলো লেখা থাকে। কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস, হোয়াট এভার ইউ সোল্ড, আপনি যেটাই বিক্রি করলেন বা যেটাই কিনলেন এটার কোয়ান্টিটি থাকবে, সাথে প্রাইসও থাকবে পার, বুঝতে পারছেন? যদি কোনো ডিসকাউন্ট থাকে ওই ইনভয়েসে ডিসকাউন্টও মেনশন করা থাকবে, ঠিক আছে? আপনি এত টাকা ডিসকাউন্ট আছে, ওটা মাইনাস করা থাকবে, বুঝতে পারছেন? আবার এটা হয় আপনি যে পেমেন্টের যে ডিউ ডেট, এগুলো ইনভয়েসের নিচে লিখে রাখতে পারে যে এটা ইনভয়েস পাওয়ার উইথিন 15 ডেজের মধ্যে পেমেন্ট করতে হবে, এগুলো অনেক সময় থাকে, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো আসলে ইনভয়েসের মধ্যে থাকে এবং এগুলো খুব সিগনিফিকেন্ট ইনফরমেশন, বুঝতে পারছেন? কারণ আপনি একটা ইনভয়েসে যদি ডেসক্রিপশন না থাকে, যদি প্রোডাক্টের কোয়ান্টিটি না থাকে, যদি প্রাইস না থাকে, তাহলে আপনি যে পেমেন্টটা দিবেন সেটা কিসের উপর বেস করে দিবেন? সো এটা এই জন্য এটাকে বলে সোর্স ডকুমেন্ট। এটার উপরে ডিপেন্ড করে ইউ আর মেকিং দ্য ফিনান্সিয়াল এন্ট্রি ইনটু দ্য সিস্টেম। সো এটা ছাড়া আপনি এন্ট্রি দিতে পারবেন না, এবং ওই এন্ট্রিটা যদি আপনি ইনভয়েস ছাড়া দেন তাহলে কি এন্ট্রি দিবেন আসলে? আপনি পার্সেস অর্ডার দিয়ে তার এন্ট্রি দিতে পারবেন না, কারণ আপনি পার্সেস অর্ডার করছেন কিন্তু আদৌ আপনি গুড রিসিভ করছেন কতটুকু, কত কয়টা কোয়ান্টিটি এটা তো জানেন না, বা কি কি প্রোডাক্ট গুলো আপনি রিসিভ করছে এটাও জানেন না। সো এটা দিয়ে আসলে হয় না। সো বি কেয়ারফুল, এবং এটা মাথায় রেখেন যে ইনভয়েস হচ্ছে ফার্স্ট স্টেপ ইনপুটের। আপনি যে প্রসেসটা হবে, ইনপুট না হলে প্রসেস কিভাবে হবে, ঠিক আছে? এটাই প্রথম স্টেপ। ক্রেডিট নোট, হোয়াট ইজ ক্রেডিট নোট? প্লিজ আমাকে একটু কেউ বলেন না, হোয়াট ইজ ক্রেডিট নোট, এনিওয়ান? বাকিদের ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার পর যে বই তৈরি করা হয় তাকে ক্রেডিট নোট বলে। এক্স্যাক্টলি। বিক্রয়কৃত পণ্য, বিক্রয়কৃত পণ্য। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখেন, আমরা যখন প্রোডাক্টটা সেল করি, একটা কোম্পানি যে প্রোডাক্টটা সেল করলো, সেল করার পরে সে কিন্তু যখন প্রোডাক্টটা দিচ্ছে সে তো ওই তার রিকোয়ারমেন্ট বা পারচেস অর্ডার বা কাস্টমার অর্ডার এটা ধরেই সে রেডি করতেছে এবং গাড়িতে উঠাচ্ছে। মানুষ তো ভুল করতে পারে না, এটা তো স্বাভাবিক।
দিস ভেরি কমন, হইতেই পারে ভুল। আমি ভুল করে 5টা জায়গায় 4টা দিয়ে দিছি, এটা হইতে পারে। আবার এটা এমনও হইতে পারে প্রোডাক্টটা গেল, আমি নামাইলাম, আমার গাড়ির মধ্যে প্রোডাক্টটা দেখা গেলো যে ভেঙে চুরে গেল, বা এমন একটা কন্ডিশনে আমি প্রোডাক্টটা নামাইলাম, আসলে কন্ডিশনে দিস ইজ নট ভেরি গুড কন্ডিশন টু সার্ভ দ্য কাস্টমার। কাস্টমারকে আপনি দিতে পারতেছেন না, প্রোডাক্ট আসলে সেই অরিজিনাল শেপে নাই, এমন একটা গোতা খাইছে, এমন একটা ধাক্কা খাইছে, প্রোডাক্টের শেপটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি তো সেল করে ফেলছেন, তো কাস্টমার যখন এই যে জিআরএন কেন, সাথে আমার কোশ্চেন, জিআরএনটা কি, জিআরএনটা কেন দরকার? এই যে যখন কাস্টমার প্রোডাক্টটা বুঝে নিবে, আপনি কি কোনো ডিফল্ট প্রোডাক্ট নিবেন? আপনি এই যে অনলাইনে যখন ধরেন একটা কাস্টমারকে অর্ডার করলেন কোনো একটা জিনিস, আপনার কাস্টমার ডেলিভারি ম্যান এসে আপনার হাতে পৌঁছাই দিল, আপনি দেখলেন যে না রে ভাই এটা কাটা ছিঁড়া, এটা এটা নাট বল্টু খুলে গেছে, বা এটা অরিজিনাল শেপে নাই, আপনি কি নিবেন বলেন? না নো স্যার, স্যার। নিবেন না। সো এই যে প্রোডাক্টটা আসলো ডিফল্ট প্রোডাক্ট, অথবা যখন প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হয়েছে তখন সামাও ভুলক্রমে একটা কম বেশি বা ধরুন কমই দেওয়া হলো, যখন কাস্টমারটা এটা রিসিভ করবে তখন সে আসলে কম পাইলো বা সে ডিফল্ট প্রোডাক্ট নিল না, তখন কি কাস্টমারের দায়িত্ব হচ্ছে একটা রিকোয়েস্ট করা যে ভাই তোমার সাথে আমার এই এগ্রিমেন্ট ছিল, আমি 10টা প্রোডাক্ট পাইছি, আরো 5টা প্রোডাক্ট এই ডিফল্ট হয়েছে, এটা ভাঙে চুরে গেছে, আমাকে রিপ্লেস করে দাও। বুঝতে পারছেন? দিস ইজ কল্ড ডেবিট নোট, দিস ইজ কল্ড ডেবিট নোট। ডেবিট নোট ইজ মানে ফর্মাল রিকোয়েস্টিং টু ক্রেডিট নোট, মানে এটা যে যে রিসিভ করতেছে, বুঝতে পারছেন? মানে যে প্রোডাক্টটা রিসিভ করতেছে বা যে কাস্টমার, সে একটা রিকোয়েস্ট করবে সেলারকে, বিক্রেতাকে, ভাই আমি এই প্রোডাক্টটা কম পাইছি বা শর্টেজ হয়েছে, আমাকে একটা ক্রেডিট নোট দাও। সে ডেবিট নোট দিয়ে রিকোয়েস্ট করবে আর কাস্টমার ক্রেডিট নোট ইস্যু করবে। বুঝতে পারছেন? সহজ ভাষায় ক্রেডিট নোট ইজ অ্যাডজাস্টমেন্ট, ওই সেলসের একটা অ্যাডজাস্টমেন্ট কপি, এবং দিস ইজ অলসো কল্ড এ সোর্স ডকুমেন্ট, বাট ডেবিট নোট ইজ নট এ সোর্স ডকুমেন্ট। আপনারা এবার বলেন ডেবিট নোট কি সোর্স ডকুমেন্ট? না স্যার। কেন কেন হবে না সোর্স ডকুমেন্ট? স্যার স্যার এটা তো শুধু একটা রিকোয়েস্ট স্যার, সেলারকে Simply, জাস্ট রিকোয়েস্ট করতেছি এটা। this is exactly, this is simply, this is a request, এটা একটা রিকোয়েস্ট, নাথিং এলস। বাট ক্রেডিট নোট এটা কি সোর্স ডকুমেন্ট না? জি স্যার, এটা একটা সোর্স কেন ডকুমেন্ট। কেন সোর্স ডকুমেন্ট? স্যার কারণ এটা স্যার ইমপ্লিমেন্ট করার পরে ইস্যু করা হয়। এক্স্যাক্টলি, দিস কল সোর্স ডকুমেন্ট। এখন আসেন ভ্যাট। সো ভ্যাটটাও কিন্তু একটা অংশ, ট্রানজাকশনের একটা ইম্পর্টেন্ট একটা অংশ। ভ্যাট দুইটা ক্ষেত্রে, ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাট, আপনার পড়ছেন তো, ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাট, সেলস ভ্যাট পারচেজ ভ্যাট। সো যখন এই যে এগুলো তো মানে একটা কোম্পানি কিন্তু রেসপন্সিবল যে ক্রেতা বিক্রেতা উভয়ই ভ্যাট গুলো ঠিকঠাক মতো তারা অ্যাড্রেস করতেছে কিনা। আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, ভ্যাটের চালান কাটলেন না, ভ্যাট দিলেন না, ইজ ইট লিগালি রাইট? নো। তাহলে তো এটা কি হলো, এটা তো চুরি করা হয়ে গেল ভাই। সো এটা তো করতে পারেন না আপনি। দিস ইজ দ্য ল, দ্য রুলস, আপনাকে ইউ মাস্ট হ্যাভ টু কমপ্লাই দ্য রুলস। যদি এটা ইফ ইউ ফেল টু কমপ্লাই মাস্ট হ্যাভ টু প্যারালাইজড অর পানিশমেন্ট হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে, এবং ভ্যাটের এন্ট্রিগুলো সিস্টেমে মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে। সো এর বাইরেও, এবং ভ্যাটটাও কিন্তু সোর্স ডকুমেন্ট, দিস অলসো সোর্স ডকুমেন্ট। এর বাইরেও কিন্তু আরো কিছু সোর্স ডকুমেন্ট আছে। এই যে এগুলাই যে সোর্স ডকুমেন্ট, নট লাইক দ্যাট। আপনার কিন্তু এই যে ডিজিটাল ওয়ালেট, কার্ড পেমেন্ট, কার্ডে পেমেন্ট হয় না, ব্যাংক ট্রান্সফার হয় না, অনলাইন ট্রান্সফার হয় না, হয়তো, তাই না? জি স্যার।
সো আপনি যে সেলসটা করতেছেন, ক্রেডিট সেল বা পারচেজ, ইনভয়েস আসতেছে, ক্রেডিট নোট আসতেছে, এগুলো তো আমরা বললাম যেগুলো সোর্স ডকুমেন্ট, এগুলা আমার সোর্স ডকুমেন্ট। এর বাইরেও কিছু ট্রানজাকশন হয়, কিছু সেটেলমেন্ট হয়, এগুলোকেও আপনাকে সোর্স ডকুমেন্ট বলতে হবে। যেমন ডিজিটাল আপনার এই যে ওয়ালেট বা কার্ড পেমেন্ট, এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনি যে ক্যাশ পেমেন্ট করতেছেন, ওয়েজেস দিচ্ছেন, আদার যে অন্য কোনো পেমেন্ট থাকলে, হ্যাঁ, এগুলা। এখন আসেন রেকর্ডিং ব্যাংক ট্রানজাকশনস। রেকর্ডিং ব্যাংক ট্রানজাকশনস, দিস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও আপনাদের ভেরি বেসিক জিনিস। এগুলো হয়তো আপনারা কিন্তু এগুলো সবাই আপনারা সবাই এগুলো পড়ে আসছেন, দেখে আসছেন, বাট এখানে এসেও এগুলো আবার একটু ঝালাই করতে হবে, মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? এই যে ব্যাংক রেকর্ডিংটা, মানে রেকর্ডিং ব্যাংক ট্রানজাকশন, যেটাকে টার্ম মানে বইয়ের ভাষায় এখানে আমি ইউজ করছি, একটা বইতে এভাবেই আছে। আমাদের কি আছে, বিকাশ, বিকাশ তো চেনেন, নগদ বিকাশ, এগুলো কিন্তু ব্যাংক, এই যে ট্রানজাকশন গুলো, এটা নট অনলি আপনার ব্যাংকে ব্যাংকিং চ্যানেল বলতে বোঝেন তো, মানে এই যে আজ তো ব্যাংকে গিয়ে নট লাইক দ্যাট, বিকাশ, নগদ, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। এগুলো কিন্তু ট্রানজাকশনের একটা বড় একটা অংশ। মানুষজন কিন্তু এখন ডাইরেক্ট ব্যাংকে যাচ্ছে না কেউ চেক নিয়ে, আইদার অনলাইনে করতেছে অথবা বিকাশ টিকাশ, এই যে নগদ, এগুলো দিয়ে কাজ সেরে ফেলতেছে। দেখেন ট্রেডিশনালি কি হইতো, ট্রেডিশনালি আমরা কি করতাম আসলে, কেউ বলতে পারবেন? হোয়াট অ্যাকচুয়ালি উই ডু, মানে ট্রেডিশনাল হোয়াট অ্যাকচুয়ালি উই হ্যাভ ডান ইন প্রিভিয়াস পিরিয়ড? স্যার চেক ইস্যু করা হতো। আর যে কিছু করে, আর বলেন, এই যে আমি আর একটু বলি, ট্রেডিশনালি দেখেন কত কঠিন একটা কাজ ছিল। এই যে ট্রানজেকশন গুলো হইতো, ও বললো চেক ইস্যু হইতো, এগুলো তো রেকর্ড করতে, মানে অ্যাকাউন্টিং করতে হতো না? আপনি ইস্যু করলেন, আপনার রেকর্ড তো করতে হবে, তাই না? ইস্যু করে তো আর বসে থাকবেন না, আপনার কিন্তু রেকর্ডিং এর একটা বিষয় ছিল, এই ট্রানজেকশন গুলো রেকর্ড করতে হতো। ট্রেডিশনালি অ্যাপ্রোচটা ইজ টু হার্ড, অনেক কঠিন একটা কাজ ছিল। যে বুক কিপার, তার জীবন শেষ হয়ে যেত, যে এটা ম্যানেজ করতো, তার জীবন শেষ। এগুলোর জন্য ক্যাশ বুক, সে কি করতো, মেনটেন এ ক্যাশ বুক রেকর্ডিং অল ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজাকশনস। তাকে একটা ক্যাশ বুক নিয়ে বসতে হতো, ওইখানে যত ধরনের ক্যাশ এবং ব্যাংক ট্রানজাকশন হচ্ছে সেগুলো হাতে হাত একেবারে ট্রানজাকশন ধইরা ধইরা রেকর্ড করতে হতো, একটা ভলিউম, এরকম বড় বড় ভলিউমে। ক্যান ইউ ইমাজিন কত কঠিন কাজ? এবং মজার ব্যাপার হচ্ছে, সে দিন শেষে আসলে ব্যাংক কি করলো আর সে কি করলো এটা কিন্তু সে জানতে পারে না, জানতে পারতো না। সে হয়তো মাস শেষে একটা স্টেটমেন্ট নিয়ে আসতেছে। আমার কথা বুঝতে পারছেন? ট্রেডিশনালি কি কঠিন একটা কাজ করতাম আমরা। হয়তো এক মাস, মাস শেষে সে স্টেটমেন্ট ব্যাংক থেকে অনেক রিকোয়েস্ট করে, ভাই আমার স্টেটমেন্ট দাও, আমার স্টেটমেন্ট দাও, ব্যাংক থেকে দিল 2 দিন ঘোরার পরে। আগে ব্যাংকের সার্ভিসও তো এত প্রম্পট ছিল না, দে আর নট আপ টু দ্য মার্ক। ছিল গভর্নমেন্ট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংকের অবস্থা তো বোঝেনি, প্রাইভেট ব্যাংকে ছিল তখন, ছিল সব গভর্নমেন্ট ব্যাংক। সো হয়তো 2 মাস পরে আপনি পাচ্ছেন স্টেটমেন্ট। দেখেন এই যে সে প্রতিদিন মেনটেন করলো ক্যাশ বুক, এখন ওই স্টেটমেন্ট ধরে একটা একটা করে ধরে 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 তাকে চেক করতে হইতো যে আমার ব্যাংকের সাথে এখানে, আপনি এগুলো করছেন না, ক্যাশ বুক আর ব্যাংক বুক, মানে এই যে ইয়েগুলা, জি স্যার, রিকনসিলিয়েশন। হ্যাঁ করছেন ব্যাংক না? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট স্যার। হ্যাঁ স্টেটমেন্ট, এইগুলো কিন্তু আগে কিন্তু, এখন তো ধরেন
ইলেকট্রনিক্যালে তো এগুলো তো ভেরি সিম্পল হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো যদি কেউ হাতে কলমে করে তাহলে ক্যান ইউ ইমাজিন মানে কাজটা কি পরিমাণ কঠিন ছিল, এবং এই কাজগুলো আসলে হইতো, মানে এগুলোই এভাবে ম্যানেজ করা হইতো। এটা ছিল ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এখন আসে ইলেকট্রনিক ব্যাংকিং, ভেরি স্মুথ লাইফ। এখন এই যে ইলেকট্রনিক ব্যাংকিং গুলা, এটা আপনি এই যে অনলাইনে বৈশা পেমেন্ট দিয়ে দিচ্ছেন, আপনি বিকাশে দিয়ে দিচ্ছেন, নগদে দিয়ে দিচ্ছেন, এবং আপনি ডে ইন ডে, ইভেন নট অনলি দ্যাট, আপনি অফিস থেকে বেরোর আগে আপনি আপনার রিকনসিলিয়েশনটা করে যেতে পারতেছেন। আজকের দিনে আমার কত কালেকশন হলো, কত পেমেন্ট হলো, আমার ব্যালেন্স কত আছে, আমার রেকর্ডে কত ব্যালেন্স আছে, এভরিথিং ইউ নো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দেখেন লাইফটা কত ইজি হয়ে গেছে। সো এই যে ব্যাংক রেকর্ডিংটা, এটা কিন্তু টেকনোলজি আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। টেকনোলজি ছাড়া এটা সম্ভব ছিল না। যখনই অনলাইন ব্যাংকিং আসছে, এই নগদ বিকাশ, তখনই আমাদের লাইফটা ইজি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো এই ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যারকে এখন কিন্তু অনেক কোম্পানি তাদের সফটওয়্যার কিন্তু ইন্টিগ্রেটেড এবং ব্যাংকের সাথে লিঙ্ক করা, অ্যালাইন করা। এখন আপনি যে ট্রানজাকশন গুলো যেখানে কোন করে দিচ্ছেন, এবং মজার ব্যাপার কি, এই যে এআই, এআইটা তো মানুষের তো চাকরি টাকরি খাই ফেললো, তাই না? কি মনে হয়? হ্যাঁ, আপনাদের কি মনে হয় এআই এআই সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? স্যার 2050 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে বিশ্বের 30% যে কর্মসংস্থান সেটা হচ্ছে নিজের দখলে নিয়ে নিবে। ভাই তাহলে কি ব্যাপার হবে বলেন তো? আর আমার মনে হয় না স্যার এমন হবে। হ্যাঁ, স্যার কে তহিদ বললেন না? তহিদ, আমিও একমত জি এরকম স্যার, হবে না। এটা হচ্ছে মানে কিছুদিন আগের একটা জাপানের বিজ্ঞানীর একটা গবেষণা করছিল, সেই গবেষণার রিপোর্ট ওনারা বলছে, কারণ জাপান কিন্তু এখন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু এখন প্রায় ওরা রোবটই ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে। তো তহিদ ওখানে আপনি কিন্তু ঘুমাই আছেন। এই আর্টিফিশিয়াল এই রোবট গুলোকে চালানোর জন্য মানুষ লাগবে স্যার। মানুষ তো লাগবে স্যার। সেটা লাগলো, কিন্তু এই যে পোস্টিং দিচ্ছি ইনভয়েস, এই যে ব্যাংক রিকনসিলিয়েশন করতেছি, এই যে এগুলো করতে তো মানুষ লাগে না? এগুলো তো সেটা তো অবশ্যই মানুষ লাগবে স্যার। আর্টিফিশিয়াল যে এআই থাকলে সে তো অটোমেটিক্যালি ম্যাচ করতেছে, সে ওই যে ব্যাংকের সাথে তার কোডিং গুলো লিঙ্ক করা আছে, আপনার ট্রানজাকশনের কোডিং গুলা লিঙ্ক করা আছে, সে অটোমেটিক্যালি ও আপনাকে ইয়ে দিচ্ছে, রেড রেড বাটন টিপতেছে যে ভাই আপনি পেমেন্টটা রং করে দিছেন, আপনি এটা হচ্ছে না। এটা তো আপনি ম্যানুয়ালি করতেন। এই যে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ছিল, তাই না? সেই সাসপেন্স অ্যাকাউন্ট তো আপনি খুঁজে খুঁজে বের করে আপনাকে কারেকশন এন্ট্রি দিতে হতো। এখন আর্টিফিশিয়াল তো বলতেছে যে তুমি এই জায়গায় ভুল করছো, এটা ভুল করছো, এটা ঠিক করো, তোমার এই কোডিং গুলো ঠিক নাই, এই ভুল কোডিং এ পোস্টিং দিছো। তো তখন তো ওই মানুষটা লাগবে না। সো যে সাজ্জাদ বললেন যে এটা একটা সময় মানে এই ইয়েটা কমে যাবে, ম্যান পাওয়ারের ইউজটা কমে যাবে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে হয়তো কর্মসংস্থান অন্যদিকে ওপেন হবে, মানে এমপ্লয়মেন্টের স্কোপটা অন্যদিকে ওপেন হবে। মানে একটা খেয়াল রাখবেন, যেখানে একটা ব্যারিয়ার আসে তার অপশনে অপোজিটে একটা অপরচুনিটি চলে আসে, বুঝতে পারছেন? সো এটা হবে। সো এই যে নন ইন্টিগ্রেটেড সিস্টেমে এটা আসলে একটা ফলো আপ করতে হয়, এটা একটা ক্লামজি একটা জিনিস, সো এটা টাইম কনজিউমিং। এখন আসেন এই যে ইলেকট্রনিক ব্যাংকিং যে ম্যাচিংটা কিভাবে হয়? এটা সিস্টেম ইন্টিগ্রেটেড একটা প্রসেস, একেবারে ইন্টিগ্রেটেড প্রসেস। সে ধরেন আপনি ডিপোজিট করলেন, দেখেন এখানে কয়েকটা ডিপোজিট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে জি এখানে স্যার। জি স্যার। দেখা যায় 650 টাকা ডিপোজিট হয়েছে, এটার এগেনস্টে কি হয়েছে, সেলস ইনভয়েস আছে। সেলস ইনভয়েস কত? 650 টাকা। এই দেখেন সিস্টেম ম্যাচ করে দিল, ইয়েস দিস ইজ কারেক্ট। এই যে দেখেন এখানে ম্যাচ একটা শব্দ আছে, ম্যাচ। আপনি যে সেল করলেন 350 টাকা এবিসি কোম্পানির কাছে, আপনার 650 টাকা ডিপোজিট করলো, সিস্টেম আপনাকে বলে দিল ইয়েস দিস ট্রানজাকশন ইজ কারেক্ট, ম্যাচ উইথ দ্য সোর্স ডকুমেন্ট।
এই দেখেন উইথড্রল, আপনি 900 টাকা ব্যাংক থেকে পেমেন্ট হয়ে গেল এগেনস্ট, মানে কি কারণে, দ্য রিজনটা হচ্ছে আপনি পারচেজ করছেন, এই পারচেজ ইনভয়েসে বলতেছে 900 টাকার পারচেজ করছেন, আপনার ব্যাংক থেকে আউট হলো 900 টাকা, সিস্টেম বলতেছে ইয়েস দিস অলসো ম্যাচ উইথ দ্য ইনভয়েস সোর্স ডকুমেন্ট, নো ডিসক্রিপেন্সি। এখন আসেন আর একটা উইথড্রল হলো, এই যে কত হলো 1220 টাকা, বুঝতে পারছেন? আপনি যে পারচেজ ইনভয়েস এখানে ছিল 1300 টাকা, এখানে একটা ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্টটা আপনি সামহাউ সিস্টেমে ওইটাকে বুঝাই দেননি, অ্যালাইন করে দেননি, ঠিক আছে, ইন্টিগ্রেট করে দেননি। সো এখানে দেখেন নো বলতেছে, ইনভয়েস সোর্স ডকুমেন্টের সাথে মিলতেছে না, কারণ আপনার এখানে একটা ডিসকাউন্ট আছে যেটা লেস হয়নি, পারচেজ ইনভয়েসের সাথে লেস হয়ে আসবে সেটা হয়নি, বুঝা যায়? জি স্যার, আমার কথা কি বুঝেছি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। এটা এটা অটোমেটিক্যালি লিঙ্কড একটা অ্যাপ্রোচ, সিস্টেম ইলেকট্রনিক ব্যাংকিং ম্যাচিং প্রসেস যেটাকে বলা হয়, এখান থেকে আপনি আইডেন্টিফাই করবেন আনম্যাচ যে আইটেমগুলো, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, বুঝতে পারছেন? সো তখন আপনি ওই জায়গা দেখবেন যে আসলে এখানে কেন আমার মিললো না, দেখবেন যে আমার এখানে আমি তো এখানে আসলে ডিসকাউন্টটা তো বাদ দিইনি, তাহলে পেমেন্ট তো আমার ঠিকই হয়েছে ডিসকাউন্ট বাদ দিয়ে, কিন্তু আমি তো ইনভয়েসে তো ডিসকাউন্টটা তো আমি লেস করিনি, এটা তখন ম্যাচ হয়ে গেল, আপনি ওটা কারেকশন করলে ম্যাচ হয়ে গেল। সো এটা একটু খেয়াল রাখেন যে ইলেকট্রনিক যে ব্যাংকিং ম্যাচিং সিস্টেমটা এইভাবে কাজ করে। আচ্ছা, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাট ব্যাংক বুঝেন তো? ক্যাশ অ্যাট ব্যাংকটা কি একটু বলেন তো। অ্যানুয়াল, স্যার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা আছে এখন, এক্স্যাক্টলি। দেখেন আপনি যখন একটা বিজনেস করবেন আপনাকে হ্যাভ টু ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? বিজনেসের জন্য কি কারেন্ট অ্যাকাউন্ট না, জি স্যার। না সেভিং অ্যাকাউন্ট, কোনটা? কারেন্ট অ্যাকাউন্ট স্যার। কারেন্ট অ্যাকাউন্ট স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আপনি বিজনেসের জন্য কারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে মানে এটাকে ডেডিকেট করা, যে বিজনেস করতে হলে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, এটা কিন্তু সেভিং অ্যাকাউন্ট না। সো একটা বিজনেস করতে আপনাকে অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট করা লাগতে পারে। এই অ্যাকাউন্টে কি হয়, একটা অ্যাকাউন্টে হয়তো আপনার সেল আসবে, বা একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে যে অ্যাকাউন্টগুলো আপনার ডেডিকেট করা, আপনার এখানে টাকা আসতে থাকবে। আর একটা অ্যাকাউন্ট হয়তো আপনি যেখান থেকে টাকা প্রসিড পেমেন্ট করবেন, আবার একটা অ্যাকাউন্ট থেকেও আপনার এগুলো হইতে পারে, এটা ডিপেন্ড করে কোম্পানি, বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে আপনি যে অ্যাকাউন্টিংটা, যে পেমেন্ট এবং রিসিপ্ট, এই অ্যাকাউন্টিংটা আসলে আপনি একটা অ্যাকাউন্টে রাখতে চাচ্ছেন না এটা সেপারেট অ্যাকাউন্টে। অনেকেই কাজের সুবিধার্থে, সো ধরেন 1 2 3 4 5 6 এটা একটা অ্যাকাউন্ট নাম্বার, এটা ডেডিকেটেড ফর সেল থেকে যে প্রসিড রিসিভ আসবে এটার জন্য, আর একটা ধর 8 9 10 সে, এটা আসলে এই অ্যাকাউন্ট থেকে আমার পেমেন্ট গুলো যাবে। তো এতে কি হয়, আপনার কাজটা একটু গোছানো হয়। গোছানো বলতে আপনি একটা অ্যাকাউন্টে যদি সব ম্যানেজ করেন, ওই অ্যাকাউন্টে আপনি টাকা আসতেছে, ওই অ্যাকাউন্টে বের হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সো আপনি ট্র্যাকিং করতে একটু কষ্ট হবে। যদি কোনো ট্র্যাকিং এর দরকার হয় বা কোনো জিনিস আইডেন্টিফাই করতে চান, তাহলে ওইখান থেকে একটু আপনাকে রিট্রিভ করতে হবে, একটু কষ্ট করতে হবে। বাট সেপারেট হলে পরে তখন আপনাকে একটু রিল্যাক্সে এটা করতে পারবেন, ঠিক আছে? সো আমরা এই যে ক্যাশ অ্যাট ব্যাংকটা, এটা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা একটা কারেন্ট অ্যাসেট হিসেবে রাখি, এবং এই অ্যাকাউন্টগুলো দিয়েই যত ধরনের ট্রানজাকশন গুলো হয়, আপনি যে ধরনের ট্রানজাকশনই করেন, ওয়েদার ইট ইজ সেল হোক, পারচেজ হোক, ট্রান্সফার হোক, ডিপোজিট হোক, উইথড্র হোক, যেটাই বলেন, এটা করা হয়। এবং এন্ড অফ দা মান্থ আপনি যে অ্যাপ্রোচে যান, আপনি নর্মালি স্ট্যান্ডার্ড যারা ভালো কোম্পানি
তারা দে প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন অফ দ্য ইজ মান্থ, এবং তারা সবকিছু আপ টু ডেট রাখে। যেমন মাল্টিনেশনাল কোম্পানিগুলো কি করে, তাদের অ্যাকাউন্টস প্রতি মাসে রেডি হয়, এবং অ্যাকাউন্টস এর সাথে অ্যাসোসিয়েটেড যে কাজগুলো এগুলো আসলে করতে হয়, এই যে ব্যাংক রিকনসিলিয়েশন গুলো। সো ব্যাংক রিকনসিলিয়েশন গুলো কিন্তু মাস শেষেই করতে হয়। সো ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে কিন্তু অনেক আনম্যাচ আইটেম গুলো আপনি পাবেন, যেগুলো সিস্টেমের সাথে আপনার ব্যাংকের ম্যাচ করতেছে না, এবং তখন আপনার কিন্তু রিকনসিলিয়েশন করতে হয় এবং আইডেন্টিফাই করে কোথায় এটা আছে, মানে কেন এটা মিললো না, এবং রিকনসিলিয়েশন করে এটা আপনাকে আপ টু ডেট রাখতে হয়। সো এটা গেল ব্যাংকের কাজ। কারণ পেটি ক্যাশ এনিওয়ান, মানে আমাকে একটু পেটি ক্যাশ সম্পর্কে কেউ বলেন। স্যার যেখানে হচ্ছে এর আমরা যে ছোট ছোটখাটো লেনদেন খরচগুলো করার জন্য স্যার যে ক্যাশ একটা থাকে স্যার, ওইটা স্যার পেটি ক্যাশ আর কি। পেটি ক্যাশ, তাই তো? পেটি ক্যাশটা ধরুন প্র্যাকটিক্যালি আমরা বলি যে পেপারলেস, মানে ক্যাশলেস ট্রানজাকশন, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবং এটা মজার ব্যাপার, রিসেন্টলি কিন্তু আমাদের দেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দে আর ট্রাইং টু মানে মিনিমাইজ দ্য ক্যাশ ট্রানজাকশন, এবং ইভেন দো অনেক কোম্পানি পেটি ক্যাশ বন্ধ হয়ে গেছে, নাই তাদের, কারণ দিস ইজ রিস্কি। পেটি ক্যাশ হাতে থাকা মানে এটা রিস্ক, এবং এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটাকে ডিমোটিভেট করে, এটাকে রাখতে নিষেধ, মানে তাদের মতে এটা দরকার নেই আসলে। তো ছামাও আমাদের যে প্র্যাকটিক্যালি আমাদের যে ইয়েটা কন্টেস্ট, এখানে যেটা আসলে পেটি ক্যাশের দরকার আছে, আপনি পেটি ক্যাশ ছাড়া চলতে পারবেন না, সত্যি কথা বলতে। কেমন? ধরেন আপনার একটা খরচ করতে হবে, ধরেন এন্টারটেনমেন্ট, আপনার গেস্ট আসলো, ক্লায়েন্ট আসলো, তো আপনার সাডেনলি আপনার একটা হয়তো তাকে লাঞ্চ করাবেন, নিচের থেকে একটা দেখা গেল যে লাঞ্চ নিয়ে আসলেন, বা এন্টারটেনমেন্ট কিছু আইটেম কিনে নিয়ে আসলেন। এখন ওই যে ছোট ছোট, ওরা তো আসলে এগুলো ক্যাশ ট্যাশ এগুলো তো মানে চেকটা এগুলো তো আর বোঝে না, এবং আপনি দিতেও পারবেন না, পারবেন? সে নেবে না, সে চাইবে ভাই আপনি টাকা দেন, ক্যাশ দেন। আপনি ধরেন নিচের থেকে 10টা সিঙ্গারা কিনে নিয়ে আসছে, তো সিঙ্গারালা কি চেক বোঝে বলেন? হ্যাঁ, শোনা যায় আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা হচ্ছে স্যার। ও কি চেকের কিছু বুঝবে বলেন? না না স্যার স্যার। কিছু বুঝতে পারছি না। তো ও তো চাইবে যে আমার ক্যাশ দেন ভাই, আমি চেক টেক নিয়ে গেলে আপনাকে ও তো একটু ইয়ে করবে, ইনসাল্ট করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে, আমি মজা করলাম। তো ও কিন্তু চেক চাইবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ক্যাশ চাইবে, ক্যাশটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। বাট রিসেন্টলি যেটা হয়, আমরা বলি ইমপ্রেস সিস্টেম, মানে এখন অনেক কোম্পানিগুলো যেটা করে, তার এমপ্লয়িকে একটা টাকা চেক দিয়ে অ্যাডভান্স উঠায়, মানে একজন এমপ্লয়ি সে ব্যাংকে একটা চেক নিয়ে অ্যাডভান্স টাকা উঠায় নেয়, ওই অ্যাডভান্স যে টাকাটা উঠায় নিয়ে আসলো, ওই টাকাটা ওই এমপ্লয়ি খরচ করবে। তাহলে যেটা হচ্ছে আপনার এখানে ওই ডাইরেক্ট যে ক্যাশের যে ইয়েটা, ওইটা আসলে ওইভাবে মানে থাকছে না। ক্যাশ হচ্ছে মানে এমপ্লয়ি থ্রু দিয়ে, মানে কোম্পানি না করে এমপ্লয়ির কে অ্যাডভান্স দিয়ে এমপ্লয়ি এটা খরচ করতেছে, বুঝতে পারছেন? এটা অনেকে করে এখন। সো পেটি ক্যাশটা আসলে এটা ইরেজ করা খুব ডিফিকাল্ট, বাট এটাকে খুব ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে হবে, কারণ এই জায়গাগুলোতে আসলে ক্যাশ থাকা আমাদের এখানে আসলে ফ্রড হইতে পারে, চুরি চাট্টা হইতে পারে, বিভিন্ন লিকেজ থাকে। ক্যাশ ডিল করা মানে এটা একটু সর্ট অফ একটু কেমন যেন, হ্যাঁ, এখানে মিস রিপ্রেজেন্টেশন আসতে পারে, হ্যাঁ, ফ্রড হইতে পারে। সো এটাকে এজন্য মিনিমাইজ করার জন্য বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করা হয়। এইগুলোই বলা আছে। এখন আসেন ফাইনালি পেরোল। পেরোলটা এটা কারো ধারণা আছে হোয়াট ইজ পেরোল? পেরোলটা কি? স্যার ইমপ্লয়ি স্যালারি যেখান থেকে এমপ্লয় প্রসেস হয় স্যার, মজুরি।
বুঝিনি, আরেকটু সুন্দরভাবে গোছায় বলেন। স্যার এমপ্লয়ীদের স্যালারি প্রসেস করা হয় স্যার, যে যে ডিপার্টমেন্ট থেকে আর কি স্যার। এক্স্যাক্টলি, দেখেন এই যে একটা অর্গানাইজেশন তো চালায় তো এমপ্লয়িরা, তাই না? এমপ্লয়ি কাজ না করলে কিভাবে অর্গানাইজেশনটা চলবে? সো অর্গানাইজেশন চলতে এমপ্লয়ি রাখতে হবে, তাকে পেমেন্ট দিতে হবে। এবার পেমেন্ট এমপ্লয়ি ধর থাউজেন্ডস অফ পেমেন্ট মানে এমপ্লয়িকে ম্যানেজ করতে হলে একটা ডিপার্টমেন্টও লাগবে, বুঝতে পারছেন? এখানে কিছু লোকবল লাগবে, তারা এদেরকে ম্যানেজ করবে। সো এখানে পেরোলের অনেক অ্যাক্টিভিটিস আছে। তার কাজগুলো কি? তার কাজগুলো এমপ্লয় রিক্রুট করা, এমপ্লয়কে রিওয়ার্ডেড করা মানে ইভ্যালুয়েশন করা, এমপ্লয় প্রয়োজনে ছাঁটাই করা, এমপ্লয়কে টার্মিনেট করা, তাদের সেটেলমেন্ট গুলো করা, হ্যাঁ, তাদের ইনক্রিমেন্ট গুলো দেওয়া, তাদের বিভিন্ন বেনিফিটস গুলো নিয়ে কথা বলা, তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এই অ্যাকাউন্টস গুলো ম্যানেজ করা, হ্যাঁ, অনেক কাজ থাকে। সো তাদের ট্যাক্স ব্যাট ডিডাকশন হয়তো এটা ফাইন্যান্স করে, বাট অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পেরোল ডিপার্টমেন্টে এই কাজগুলো করে থাকে। ট্যাক্সের কাজগুলো মানে ডিডাকশন গুলো তারা বলে দেয়। সো তাদের একটা ফুল ডিপার্টমেন্টই লাগে এবং এই ম্যান পাওয়ার গুলোকে ম্যানেজ করার জন্য। কারণ স্যার তাহলে এইচআর আর পেরোল কি সেম? এই স্যারের কাজে পেরোল নিয়ে, এই স্যার যে ফাংশনটা দেখেন না, তাদের পেরোল একটা ছোট্ট একটা অংশ, বুঝতে পারছেন? জি স্যার। পেরোলটা এই স্যারের, এই স্যার আমি যেটা বললাম এটা অনেকগুলো কাজের কথা বললাম, এটার মধ্যে পেরোল একটা অংশ। স্যার এখন আসেন, এই যে এই স্যার যে পেরোল গুলো প্রসিড করে মাস শেষে আপনাকে কি বেতন দিতে হবে না? বেতন তো দিতে হবে, কোম্পানি তো বেতন দিতে হবে। এখন আসেন এখানে পেরোলটা আসলে কিভাবে প্রসেস করা হয় আমরা একটু দেখি। একটা এক্সেল দেখা যায়? নো স্যার। আমি একটা এক্সেল ওপেন করছি, কেউ দেখতে পাচ্ছেন? না স্যার, এখনো ওপেন হয় নাই, পেন্ডিং স্যার আছে। এক্সেলটা আমাদের এখানে এখন শো করছে না, এখানে সরি, এক্সেলটা আমাদের এখানে এখন শো করছে না, এখনো দেখাচ্ছে না আর কি। আপনার হয়তো বা ওয়ার্ডের শেয়ার পারমিশন দেওয়া আছে। আচ্ছা তাহলে কি করা যায় বলেন তো? এক্সেলটা যদি স্যার আবার শেয়ারে ক্লিক করে তাহলে এক্সেলের উপরে দেন। দেখা যায়? জি স্যার। দেখেন পেরোলটা আসলে কিভাবে পেরোলটা গোছানো হয়, পেরোলের যে কাজগুলো হয় দেখতে পাচ্ছেন তো? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। দেখেন একটা এমপ্লয়ি, আপনি তো পেরোল তো কাউকে তো দিতে হবে, পেমেন্ট তো করতে হবে। একজন এমপ্লয়ি তার একটা আইডি থাকে, তার নাম থাকবে, তার জব টাইটেল থাকবে, জয়েনিং ডেট থাকবে, টিন থাকবে, তার বেসিক স্যালারি কত, তাকে কত হাউস রেন্ট দেওয়া হচ্ছে, তাকে কত মেডিকেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে। এখন হাইপোথেটিক্যালি দেখেন এখানে আমি বেসিক বলছি 1,00,000 টাকা, তার হাউস রেন্ট বলতেছি 30,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স বলতেছি 30,000 টাকা, কনভেন্স 20,000, স্পেশাল অ্যালাউন্স বলতেছি 20,000, ম্যানেজার অ্যালাউন্স বলতেছি 20,000, ফেস্টিভ্যাল বোনাস বলতেছি 20,000, এমপ্লয়ের প্রভিডেন্ট ফান্ড 10,000। এই টোটাল মিলায় তার গ্রস কত, সে গ্রস পাচ্ছে কত? 2,45,000 হচ্ছে গ্রস স্যালারি। তো একটা এমপ্লয়ি তার তো কিছু ডিডাকশন থাকে, তাই না? থাকে না? আপনি কি গ্রসটা দিবেন? তাকে কিন্তু কিছু ডিডাকশন আওতায় আনতে হবে। সে ডিডাকশন গুলো কি? দেখেন তাকে তো ট্যাক্স দিতে হবে। সো যখন এই স্যার পেরোল ডিপার্টমেন্ট যখন এই স্যালারি এই পে স্লিপ রেডি করে, এটাকে বলে পে স্লিপ, তখন তার ডিডাকশন কত ট্যাক্স এটা বলতে হবে। যেমন এখানে তাকে পার মান্থ 25,000 টাকা ট্যাক্স দিতে হবে, মানে বছরে কত হয় তাহলে? বছরে হচ্ছে 3,00,000 টাকা তার ট্যাক্স আসে, এটাকে 12 দিয়ে ভাগ করলে 25,000 টাকা, তাহলে তার পার মান্থ স্যালারি থেকে 25 টাকা ডিডাক্ট করবে। কোম্পানি লাঞ্চ দেয়, লাঞ্চের জন্য সে 3,000 টাকা ডিডাক্ট করছে। কোম্পানি পিএফ দেয়, পিএফ এর জন্য তাকে 10,000 টাকা ডিডাক্ট করছে। টোটাল তার ডিডাকশন হলো 38,000 টাকা। এই
গ্রস যে স্যালারিটা ছিল তার, এই যে দেখেন 2,45,000 টাকা, এটা থেকে এই যে তার যে ডিডাকশন এটা বাদ দিলে কি থাকে, নেট নেট স্যালারি। স্যালারি এই টাকাটার পে হ্যাঁ স্লিপ হবে, এই টাকাটার ব্যাংকে ইনস্ট্রাকশন যাবে তাকে প্রসিড করার জন্য, পেমেন্ট করার জন্য, ব্যাংক তাকে এই টাকাটা পেমেন্ট করে দিবে ওই রেসপেক্টিভ এমপ্লয়ির অ্যাকাউন্টে এই টাকাটা জমা হবে। বুঝতে পারছেন? দিস ইজ কল্ড পেরোল। হ্যাঁ, এইভাবে আসলে পেরোলের ম্যানেজমেন্টটা হয়ে থাকে। এখন আসেন আমরা কোথায় ছিলাম? আমরা পেরোল ছিলাম। সো এখানে ওইগুলোই লেখা আছে, বুঝছেন? পেরোল রেকর্ডস অল দ্য ইন্ডিভিজুয়াল অ্যামাউন্টস দ্যাট অ্যাপিয়ার অন এমপ্লয়ি পে স্লিপ নেমলি, এবং প্রতিটা এমপ্লয়িকে তার মাস শেষে একটা পে স্লিপ দিয়ে দেওয়া হয় অ্যাজ এ রেকর্ড, যে তুমি তোমার এই মাসের স্যালারি ব্যাংকে তো গেছে, ঠিক আছে, এভিডেন্স আছে, কিন্তু তারপরেও একটা পে স্লিপ দিয়ে দেয়। আচ্ছা, আমরা এখন সেলফ টেস্টে আসবো। আমরা এই যে এতক্ষণ যে ডিসকাশন গুলো করলাম এটার উপরে কিছু এমসিকিউ আছে। আমরা এমসিকিউ গুলো নেওয়ার পরে আমরা কিছু কোশ্চেন থাকলে আমরা সেটা করি। হ্যাঁ, শেষের দিকে তো আমরা আছি। Transactions are processed in the computer accounting system at the point at which they occur. A description of batch processing is a computer accounting system. এটা ট্রু না ফলস? কেউ বলতে পারবেন? এটা একটু দেখেন, দেখে বলার চেষ্টা করেন। এখানে বলতে চাচ্ছে যে আমরা যে এই যে ব্যাচ প্রসেসিংটা, এটা কি অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেমে এটা এন্ট্রি হয় কিনা? হ্যাঁ, নো স্যার, ফলস স্যার। এটা এটা ব্যাচ প্রসেসিং কি এন্ট্রি হয়? এন্ট্রি হয় কি সোর্স ডকুমেন্ট, সেটা না? স্যার, তার মানে এটা ফলস। দুইয়ে দেখেন, সেলস অর্ডার আর সোর্স ডকুমেন্ট দ্যাট আর রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম, ইজ ইট ট্রু ফলস? False. ফলস স্যার। ফলস, কারণ সেলস অর্ডার তো এটা এটা আসলে দিস ইজ নট এ সোর্স ডকুমেন্ট। তাহলে সেলস ইনভয়েসটা কি সোর্স ডকুমেন্ট? সো সেলস অর্ডার দিয়ে আসলে অ্যাকাউন্টিং এন্ট্রি হয় না। নেক্সট, when an entry returns goods to supplier, it will expect to receive which of the following document for the supplier from the supplier? এটা কি হবে? ইনভয়েস, Credit notes. ক্রেডিট নোট, পারচেজ, কি হবে? ক্রেডিট নোটস হবে। ক্রেডিট নোট। ক্রেডিট নোট স্যার। ক্রেডিট নোট হবে না যদি রিটার্ন হয় গুড। ডেবিট নোট হচ্ছে এটা রিকোয়েস্ট, আর ক্রেডিট নোট হচ্ছে রিকোয়েস্টটা পাওয়ার পরে এটা দিয়ে প্রসেস করা হয়। সো ক্রেডিট নোট ইস্যু করা হয় এবং এটা একটা সোর্স ডকুমেন্ট। So I have a question. বলেন। স্যার, আমার যে পারচেজার, মানে আমি যার কাছে সেল করছি, জি, তখন স্যার ডেবিট নোট ইস্যু করছে, তখন কি স্যার ওর কাছে এটা হচ্ছে সোর্স অফ ডকুমেন্ট? নো 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 নো, এটা দিয়ে তো কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে না তার। সে কি কোনো এন্ট্রি দিবে? স্যার ও যখন স্যার আমার কাছে প্রোডাক্টটা রিটার্ন করবে, তখন তো স্যার হচ্ছে ও নোটটা ইস্যু করে, সো দ্যাট ও তখন কি ও রেকর্ড করতে পারবে না? না, ক্রেডিট নোট, ডেবিট নোট কোনো সোর্স ডকুমেন্ট না, কারণ ডেবিট নোট আপনার একটা রিকোয়েস্ট, জাস্ট এ রিকোয়েস্ট, এটা কোনো সোর্স ডকুমেন্ট না। বাট ক্রেডিট নোট, তো ওর হ্যালো, ওর দিক থেকে স্যার লাইবিলিটি স্যার কমে গেল না? সেই ক্ষেত্রে স্যার ও এন্ট্রি করবে না কিছু? না, ও এন্ট্রি করবে না, কারণ ও তো ক্রেডিট নোট পাওয়ার পরে এন্ট্রি করবে। ক্রেডিট নোটটা অ্যাডজাস্টমেন্টটা পাওয়ার পরে এন্ট্রি করবে। ও, ও, ডেবিট নোট হচ্ছে শুধু রিকোয়েস্ট, রিকোয়েস্ট তো অনেক কিছুই হইতে পারে, বুঝেননি? ওটা তার অরিজিনাল কিছু না। বাট ক্রেডিট নোটটা হচ্ছে এক্সাক্ট ইনফরমেশন থাকে এখানে। এখানে যতটুকু অ্যাডজাস্টমেন্ট ততটুকু এখানে আসবে। খেয়াল রাখেন, ক্রেডিট নোট ইজ এ সোর্স ডকুমেন্ট, বাট ডেবিট নোট ইটস নট এ সোর্স ডকুমেন্ট, জাস্ট এ রিকোয়েস্ট। বুঝছেন? ওকে স্যার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট পারচেজ। দেখেন এখানে আরেকটু ক্লিয়ার আছে, হুইচ অফ দ্য ফলোইং সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট পারচেজ। আপনি যে ক্রেডিট পারচেজ করলেন এটার জন্য সোর্স ডকুমেন্ট কি? ইনভয়েস এন্ড ক্রেডিট নোটস।
সাপ্লাই ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোট। এখানে দেখেন অনেক কিছু আছে, সাপ্লাই ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোট, ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোট টু কাস্টমার, ডেলিভারি নোটস, গুড রিসিভ নোটস, এগুলো কিছু না, শুধুমাত্র এখানে সাপ্লাই ইনভয়েস এবং ক্রেডিট নোট এই স্যার দুইটা। হ্যাঁ, ইনভয়েস এন্ড ক্রেডিট নোট টু কাস্টমার এইটা যে আছে কি বুঝাইছে? ইনভয়েস এন্ড ক্রেডিট নোটস টু কাস্টমার এটা এটা সেলসের ক্ষেত্রে, এটা সেলসের ক্ষেত্রে হয়, এটা আপনার সেকেন্ডটা সেলসের ক্ষেত্রে হয়। এটা তো পার্সেজ, আমরা বলছি পার্সেজের সাপ্লাই ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোট, আর সেলসের ক্ষেত্রে ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোট টু কাস্টমার। বুঝতে পারছেন? মানে এটা যদি এমন হয় হুইচ অফ দ্য ফলোইং সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট পার্সেস, সেক্ষেত্রে সাপ্লাই ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোটস। যদি এটা রিভাইজ করে দেন হুইচ অফ দ্য ফলোইং সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট সেলস, বুঝতে পারছেন? সেলস হলে আবার ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোট টু কাস্টমার। জি স্যার, ওকে। Next, which of the following documents would be issued by supplier if it was discovered it had overcharged to its customer by 400 টাকা? এটা কি হবে বলেন? এটা কি করবে? ওভারচার্জ হয়ে গেছে, কাস্টমারের উপর ওভারচার্জ হয়ে গেছে। ডেবিট নোট ইস্যু হবে না ক্রেডিট নোট হবে, না রেমিটেন্স অ্যাডভাইস হবে, না সাপ্লাই ইনভয়েস হবে? স্যার ক্রেডিট নোট ইস্যু করবে। এক্স্যাক্টলি, কারণ এখানে কি আপনার ওভারচার্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনি যেটা দেখলেন যে এটা আসলে আপনি যা চাইছেন সেটা নাই, সেটা হয়নি, এখানে একটা মিসম্যাচ হয়ে গেছে, বা মানে ইয়ে হয়ে গেছে, রেকর্ডিং হয়ে গেছে, বা ডেলিভারিটা অ্যাকর্ডিংলি হয়নি, সেক্ষেত্রেও ক্রেডিট নোট ইস্যু করতে হবে। স্যার ওভারচার্জ বলতে মূলত কি বোঝাচ্ছে? ওভারচার্জ বলতে বেশি বিল করে ফেলছে, মানে সে ইনভয়েসটা বেশি করে ফেলছে। মানে স্যার ৬০০ টাকার পণ্য অতিরিক্ত চলে আসছে স্যার, এটা বোঝাচ্ছেন না স্যার? এক্স্যাক্টলি, আপনি চাইছে 10টা 15টা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা এখানে দেখেন, এখানে বলতেছে যে সেপি ডাউনলোডস এ রিপোর্ট টু হার ব্যাংক ট্রানজাকশনস ফর দ্য ডে, দ্য রিপোর্ট শোজ এ ডিপোজিট অফ 150 হুইচ দ্য কাস্টমাইজ অ্যাকাউন্টিং সিস্টেম হ্যাজ নট বিন এবল টু ম্যাচ টু দ্য ট্রানজাকশনস, হুইচ অফ দ্য ফলোইং ট্রানজাকশন মে হ্যাভ রেজাল্টেড ইন দ্য ক্যাশ রিসিপ্ট। এটা কি, এটা দেখেন এখানে কয়েকটা অ্যান্সার আছে, মানে ইয়ে এ বি সি ডি 4টা অপশন আছে। A credit debit payment in respect of telephone expense, a receipt from a customer who had purchased good on credit, the purchase of new office chair, the payment of a supply invoice. এখন পড়তে হবে আপনাকে ওইটা। The report shows a debit BDT 150, which of the customized accounting system has not been able to match to the transaction. এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি এটা বললাম না, এটা এটা একটু পড়ে বুঝে অ্যান্সার দিতে হবে এটা। Expenditure that has been incurred via petty cash does not need to be recorded in the accounting system. এটা কি হয়? এটা তো সহজ জিনিস। ফলস। স্যার আপনি যদি পেটি ক্যাশে যদি মানে পেটি ক্যাশে কাজটা হয়েছে, বুঝছেন? মানে পেটি ক্যাশে ওই যে নগদ ক্যাশ টাকাতে হয়েছে, তার ডাজন্ট মিন যে আপনি অ্যাকাউন্টিং করবেন না, এমনটা কি? এমনটা তো না, আপনাকে করতে হবে তো। এই যে এটা দেখেন ভেরি ইন্টারেস্টিং, এটা 8 নম্বরটা। পেটি ক্যাশ ইজ কন্ট্রোল আন্ডার এ ইমপ্রেস সিস্টেম, দ্য ইমপ্রেসড অ্যামাউন্ট 100 ডিউরিং এ পিরিয়ড পেমেন্ট টোটালিং 53 হ্যাড বিন মেড। মানে 100 টাকা ইমপ্রেস আপনাকে রাখতে, ওই পেটি ক্যাশে আপনি 100 টাকা বেশি রাখতে পারবেন না, 100 টাকা, মানে 100 টাকা আপনাকে রাখতে হবে, এর মধ্যে 53 টাকা পেমেন্ট হয়ে গেছে। এখন বলতেছে হাউ মাচ নিড টু বি রিম্বার্স এট দ্য এন্ড অফ পিরিয়ড টু রিস্টোর পেটি ক্যাশ টু দ্য ইমপ্রেসড অ্যাকাউন্ট। কত টাকা এখন রিম্বার্স করবেন? স্যার 53। এক্স্যাক্টলি, কেন? আপনার যে 100 দেখেন, 100 আপনার হচ্ছে আছে পেটি ক্যাশ ইন্টারেস্ট অ্যামাউন্ট, এখন আপনি খরচ করে রাখছেন, তারা রিফিল করতে হবে না আপনাকে? জি স্যার, যতটুকু খরচ করছি অতটুকুই রিবিল করব। এক্স্যাক্টলি।
দেখেন দ্য কস্ট অফ এমপ্লয়ার, এই যে এনআই হচ্ছে কি ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ইজ এ পার্ট অফ কোম্পানিজ নিট পে, গ্রস পে, ওয়েজেস এন্ড স্যালারি কস্ট, ইনকাম ট্যাক্স চার্জ। এখানে বলতেছে একটা এমপ্লয়ি, কোম্পানি কি করে, এমপ্লয়ীদের তো অনেক কিছু দেখভাল করে না, অনেক বেনিফিট দেয়, এর মধ্যে তাকে একটা ইন্স্যুরেন্স কাভারেজ দিছে, কোম্পানি গ্রুপ ইন্স্যুরেন্স করছে। তো গ্রুপ ইন্স্যুরেন্স যেটা করছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির নামে মানে এমপ্লয়িকে দেওয়া হয়েছে। এখন এই যে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম গুলো দিচ্ছে, এটা আসলে কি নিট পে, গ্রস পে, ওয়েজেস এন্ড স্যালারি কস্ট, ইনকাম ট্যাক্স চার্জ, এটা কোন হেডে যাবে? স্যার ওয়েজ এন্ড স্যালারি ওয়েজ কস্ট। এন্ড স্যালারি কস্ট। এক্স্যাক্টলি, কারণ কি এটা কোম্পানির জন্য খরচ না, সে তো পার্ট অফ দিস অলসো পার্ট অফ হিজ স্যালারি বলেন বা ওয়েজেস বলেন, তাই না? তার জন্য এটা ইন্স্যুরেন্সটা করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা তার ওয়েজেস এন্ড স্যালারির কস্ট, মানে কোম্পানি তার বুকস অফ অ্যাকাউন্টসে ওয়েজেস এন্ড স্যালারি হিসেবে এই কস্টটাকে দেখাবে, যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা যেটা দিচ্ছে। ঠিক আছে? এন্ড, শেষ। স্যার আই নো। হ্যাঁ বলেন। স্যার ইন্স্যুরেন্সটা যদি স্যার কোম্পানির নিজস্ব ক্ষেত্রে হইতো, মানে কোম্পানির নিজস্ব কোনো তাহলে সেটাও কোম্পানির খরচ, সেটা স্যালারি ওয়েজেস হতো না। ইন্স্যুরেন্স করলে তো প্রিমিয়াম দিলে ওটার খরচ তো কোম্পানির অ্যাকাউন্টসে বুক করতেই হবে, বুঝছেন? কিন্তু এই বুকিংটা এটা যেহেতু এমপ্লয়ের জন্য করা হয়েছে, এই জন্য রেসপেক্টিভ দ্য কস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য এমপ্লয়মেন্ট কস্ট বা এমপ্লয়ি কস্ট, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এটা অন্য কোথাও গেল না। এটা যদি এমপ্লয়ি রিলেটেড না হইতো, অন্য খরচ হইতো, আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, আপনি ইন্স্যুরেন্স করছেন, আপনি ফ্যাক্টরির ইন্স্যুরেন্স করছেন, আপনি মেশিনারিজ ইন্স্যুরেন্স করছেন, সেক্ষেত্রে এটা অন্য জায়গায় অ্যাকাউন্টিং হইতো, অন্য হেডে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওটা তখন কি স্যার ইন্স্যুরেন্স নামে একটা অ্যাকাউন্টিং হেড হইতো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকতো, ওই এক্সপেন্সে এটা বুক হইতো। স্যার তাহলে লেজার, স্যালারিজ এর ভিতর যেটা দেখাইতেছি স্যার এটা আমি ক্লিয়ার হয়নি। আচ্ছা স্যালারি যে দেখাচ্ছেন, এই 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 যে ইন্স্যুরেন্সটা তো দেওয়া হচ্ছে এমপ্লয়ির, এটা বেনিফিট কে খাচ্ছে, মানে জি স্যার বেনিফিশিয়ারি কে? এমপ্লয়ীদেরই দেওয়া হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো এমপ্লয়ীদের যখন আমরা দিই তখনও তো আমাদের ইন্স্যুরেন্সটা নর্মালি তো আমাদের এমপ্লয়ীদের জন্যই করা হয়, তো এটা তো সবসময় কি আমাদের স্যালারি থেকেই স্যার যদি স্যালারির এটা ভিতরে আমরা দেখাই? যদি এটা এটা এমপ্লয়ি রিলেটেড হয়, এই ইন্স্যুরেন্সটা যদি এমপ্লয়ি রিলেটেড হয়, তাহলে এটা পার্ট অফ স্যালারি, তার এটা এটা কম্পেনসেশনের একটা পার্ট। কোম্পানির যে টোটাল যে খরচ, এই খরচটা কোম্পানির ইন্স্যুরেন্সের জন্য, মানে এমপ্লয়ি ইন্স্যুরেন্সের, পার্সোনাল যে এমপ্লয়ি গুলো আছে তাদের লাইফ ইন্স্যুরেন্স বা যেটাই বলেন, সেজন্য করা হয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স হইতে পারে বা যেটাই বলেন। দ্যাটস ওয়াই এটা অ্যাসোসিয়েট উইথ দ্য এমপ্লয়মেন্ট কস্ট, এটা তার ফ্যাক্টরির জন্য ইন্স্যুরেন্স। যদি ফ্যাক্টরির জন্য হইতো তাহলে এটা ইন্স্যুরেন্স কস্ট, এটা বলে দিতেন যে ফ্যাক্টরি রিলেটেড এটা স্যার হয়েছে। তাহলে এটা কি বলে দিত ন্যাশনাল ইন্স্যুরেন্স বললেই কি আমরা ওয়েজেস এন্ড স্যালারি কস্টের ভিতর দেখবো না নাকি? না 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 না, এটা আপনাকে বলে দিতে হয়। যেমন এখানে বলতেছে দেখেন, এই কোশ্চেনে দেন দ্য কস্ট অফ এমপ্লয়িজ ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, দ্য কস্ট অফ এমপ্লয়ারের, এমপ্লয়ারটা খরচ করছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ইজ পার্ট অফ কোম্পানিজ, কোন হেডে যাবে? নিট পে, গ্রস পে, ওয়েজেস এন্ড স্যালারিজ কস্ট, ইনকাম ট্যাক্স চার্জ। সো এটা কিন্তু এমপ্লয়মেন্ট রিলেটেড কস্ট। এই যে ইন্স্যুরেন্সের যে কাভারেজটা দিল, এটা কিন্তু ওই পার্টিকুলার এমপ্লয়ের লাইফের কোন একটা ইন্স্যুরেন্স করছে ওইটার জন্য কাভারেজ, এবং এটার জন্য কোম্পানি পে করতেছে। তাহলে কি এটা তার একটা স্যালারির একটা অংশ হয়ে গেল না? কোম্পানির যে কস্টটা, ধরুন ওই কোম্পানির, ধরেন আমি সহজ করে বলি, ওই কোম্পানিতে ওই একটা এমপ্লয়ি কাজ করে, তাকে 100 টাকা দেওয়া হয়, 100 টাকা তার গ্রস স্যালারি। এই 100 টাকার মধ্যে আপনার ইন্স্যুরেন্সেরও 10 টাকা আছে। কোম্পানি যখন তার স্যালারি প্যাকেজটা ডিক্লেয়ার করবে, তাকে বলবে যে তোমাকে অফার করতেছে 100 টাকা, এই 100 টাকার মধ্যে আমি তোমার পেছনে এই খরচগুলো করব, বুঝতে পারছেন? এই যে ইন্স্যুরেন্স বাবদ তোমাকে একটা সাপোর্ট দিব, এটা তোমার স্যালারির একটা অংশ হিসেবে রাখতে হবে, এবং এটা আমার জন্য তোমার, তোমাকে যে আমি রিক্রুট করছি বা তোমাকে যে এই যে বেনিফিটস গুলো দিচ্ছি, কম্পেনসেশন গুলো দিচ্ছি, এটার জন্য এই ইন্স্যুরেন্স একটা অংশ। আমার কথা বুঝতে পারছেন সাদিয়া? আরেকটু আপনি আরো কোশ্চিন করেন, তাহলে আরো একটু বুঝবেন। স্যার এটা কি স্যার পে রোলে দেখাইতে হয়? পেরোলে, এটা পেরোলে নট,
ইন্স্যুরেন্স মানে যে পেরোল তা না কিন্তু, যদি এই ইন্স্যুরেন্সের কাভারেজ বিভিন্ন ভাবে হইতে পারে। এটা পেরোলের কাভারেজ মানে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির কাভারেজ। এটা হইতে পারে আপনার একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, ধরেন ইউরোপ থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট বা মেটাল ইম্পোর্ট করতেছেন, তাহলে আপনি ইন্স্যুরেন্স করলেন, ওইটা কিন্তু এমপ্লয়ের জন্য না, ওইটা কিন্তু ম্যাটেরিয়ালের রিস্কটাকে মিনিমাইজ করার জন্য। দেখা গেলো সমুদ্রে এটা কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা স্যার হোয়াট, হ্যাঁ হ্যাঁ স্যার আমি এখনো ক্লিয়ার হয়নি, সরি স্যার। আমি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। ওখানে জি। স্যার যেটা হয় যে আমি অ্যানুয়াল প্রিমিয়াম বিলটা যখন পাচ্ছি ওটাও তো এমপ্লয়ীদের হচ্ছে, প্লাস হচ্ছে আমি আপনার যে লাইবিলিটি ইন্স্যুরেন্স যেটা এটাও পাচ্ছি। তো এগুলা তো আমি কখনোই স্যালারিজ এর ভিতর আমি আপনার করছি না স্যার, বুক করছি না। এটা তো আমি নর্মাল এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি, প্রিপেমেন্ট হিসেবে ওটাকে আমি করতেছি একবারে। তো আমি মানে এটা এখনো স্যার ক্লিয়ার হয়নি, সরি স্যার। আচ্ছা শোনেন আপনি এই যে এখানে দেখেন, যদি আপনি অ্যাজ এ হোল চিন্তা করতেছেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে একটা এমপ্লয়ার, আপনি কোম্পানির প্র্যাকটিসটা এখানে ইয়ে করেন না। এখানে বলা হচ্ছে যে একটা এমপ্লয়ারকে মানে এমপ্লয়িকে ইন্স্যুরেন্সের জন্য কন্ট্রিবিউশন জি করছে। স্যার, ওখানেও আপনার এমপ্লয়ারই দিচ্ছে আপনার এমপ্লয়িকে, এবং কতজন এমপ্লয়ি আছে এবং তাদের লিস্ট আছে, কে কতটুক বেনিফিটেড হচ্ছে বা কে কতটুক পাবে, ওটাও স্যার আছে। এই জন্যই আমি আর কি কনফিউজড হয়ে যাচ্ছি। তাহলে এটা আপনার কোম্পানির পলিসি যে এটা আসলে এমপ্লয়মেন্ট কস্ট না, মানে সে ওইটা হয়তো ওইখানে ম্যাপিং করেনি, সে স্যার একটু কথা নর্মাল বলবো? কস্ট নর্মাল ইয়ে করছে, মানে এটাকে আলাদা করে রাখছে। ও আচ্ছা আচ্ছা আপনি স্যার। হয়তো আপনার যে ম্যাপিংটা, কোম্পানির যে ম্যাপিংটা, সে আসলে এই এমপ্লয়মেন্টের ইন্স্যুরেন্স কস্ট হিসেবে কস্টটা নিচ্ছে, আর কি এটার ভিতর, ওয়েজেস স্যালারিজ এর ভিতর আনে নাই স্যার এটা। আনেনি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি স্যার, এবার আমি ক্লিয়ার স্যার। এই জন্য আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে তাহলে আমি যেটা করছি এটা কি ভুল না করছি। না 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 না, আপনার কোম্পানির পলিসি এটা যে আপনি আসলে এটা তার কম্পেনসেশনের পার্ট হিসেবে নেননি। এটা আপনার কোম্পানি, এই এক্সপেন্সটা কোম্পানি বিয়ার করতেছে এবং তার অন্য একটা অ্যাকাউন্ট সেটে নর্মাল যে ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে দিচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এনিওয়ান কোশ্চিন করতে হবে তো। স্যার 400 টাকার একটা মানে পেমেন্ট ছিল স্যার ওভার স্টেটেড, ওটা কেন ক্রেডিট নোটে কেন ইস্যু মানে দেখানো হচ্ছে? কোথায়? জি স্যার, এই 5 নাম্বার। আচ্ছা এটা দেখেন, flowing that document would be issued, মানে document would be issued supplier by supplier, it was discovered it had overcharged its customer by 400 টাকা। এটা ধরেন আমি 10টা প্রোডাক্ট কিনছি, ঠিক আছে, এখন আপনি যদি 10টা প্রোডাক্টের 15টা প্রোডাক্টের বিল করে দেন, তাহলে এটা কি ওভারচার্জ হচ্ছে না? অথবা আপনি চাইছেন 10টা প্রোডাক্ট, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওভারচার্জ, এখানে ওভারচার্জ বলতে যেটা বোঝাচ্ছে, ধরেন এখানে আমার 100 টাকার ট্রানজাকশন হয়েছে, 100 টাকা সামও আপনি প্রাইসিং, আপনার সাথে যে এগ্রিমেন্ট ছিল, এই ধরেন 10টা প্রোডাক্ট পার কোয়ান্টিটি আমার ছিল ধরেন 10 টাকা, তাহলে 100 আপনি কোয়ান্টিটি এখানে 15 টাকা করে দিলেন, মানে ইয়ে পার পার প্রাইস 15 টাকায় দিলেন, তাহলে কি হলো 150 হয়ে গেল। তাহলে এটা এখানে কি ওভারচার্জ করে ফেললেন না? জি স্যার। আপনি তো ওভারচার্জ করার কথা না, আপনার তো এগ্রিমেন্ট তো 10 টাকার, আপনি 10টা প্রোডাক্ট নেবেন, পার প্রোডাক্ট 10 টাকা করে আপনি নেবেন। হয়তো যে ইয়েটা ইনভয়েসটা ইস্যু করছে, সেখানে 15 টাকা করে পার প্রোডাক্ট চার্জ করে দিছে, তাহলে এখানে কি ওভারচার্জ হয়ে গেছে না? হ্যালো, জি স্যার। স্যার আমি যদি পারচেজ করি স্যার, তাহলে তো আমি ক্রেডিট নোট ইস্যু করব না, আমি তো ডেবিট নোটটা ইস্যু করে রিকোয়েস্ট করবো স্যার। হ্যাঁ আপনি দেখেন এখানে কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্ট উড বি ইস্যুড বাই এ সাপ্লায়ার ইফ ইট ওয়াজ ডিসকভার্ড ইট হ্যাড ওভারচার্জ বাই, আচ্ছা এখানে, হ্যাঁ এটা তো ডেবিট নোট, এটা কে ইস্যু করতেছে? স্যার এটা তো সাপ্লায়ার ঠিকই তো আছে স্যার, ক্রেডিট নোটই তো হবে। সাপ্লাই কে ইস্যু স্যার করতেছে? রিটার্ন স্যার
এই যে অথবা রিটার্নের ক্ষেত্রে তো অলওয়েজই ক্রেডিট নোট হবে, কারণ আমরা এই যে রিটার্ন যখন করতেছি আমাদের ওভারচার্জ হয়ে গেছে, তাহলে তো ক্রেডিট নোট ঠিকই তো আছে। এক্স্যাক্টলি, আপনি ওভারচার্জ মানে ক্রেডিট, এখানে যেটা ওভারচার্জ হয়ে গেছে, ওভারচার্জ মানে আপনি প্রাইসিংটা ভুল করে দিছেন, তাকে বেশি চার্জ করতেছেন। তার জি মানে স্যার। এখানে ডেবিট নোট হচ্ছে রিকোয়েস্ট, কিন্তু যেটা অ্যাডজাস্টমেন্ট হবে, অ্যাডজাস্টমেন্টটা কি হবে? ক্রেডিট নোট হবে স্যার। ক্রেডিট নোট হবে। স্যার জি স্যার। ক্লেম করবে হচ্ছে ডেবিট নোট দিয়ে, বাট হচ্ছে এটা অ্যাডজাস্টমেন্ট করা লাগবে তো ক্রেডিট নোট দিয়ে। ক্রেডিট নোট দিয়ে, বুঝতে স্যার আপনি যে 400 টাকা দেখেন, এখানে বলে দিছে 400 টাকা, তাহলে এটা তো আপনি ডেবিট নোট দিলে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। জি স্যার। অ্যাডজাস্টমেন্ট কি হচ্ছে ডেবিট নোটে? স্যার এভাবে যদি বলি যে আমি 10টা পণ্য যদি আমি 10 টাকা করে 30 টাকা করে কিনি 300 টাকার, ওখানে আমি ভুলবশত 100 টাকা বেশি চার্জ করে দিয়েছি, এটাই এক্স্যাক্টলি, তো নর্মালি যদি আমি হিসাব করি, তাহলে তো জি এভাবে জি আমার 100 টাকা এক্সট্রা চার্জ হয়েছে বা ওভার চার্জ হয়েছে, এটাই হচ্ছে আমি ক্রেডিট নোট দ্বারা তাদেরকে রিটার্ন পাঠাচ্ছি। জি জি, এক্স্যাক্টলি। স্যার ক্রেডিট নোট দ্বারা মেবি রিটার্ন পাঠায় না, এটা মেবি হচ্ছে হিসাব থেকে ক্রেডিটে যেটা থাকে সেটা মেবি বাদ দেওয়া হয় তার না, হিসাব। ক্রেডিট নোটটা হচ্ছে সিম্পলি অ্যাডজাস্টমেন্ট। এখন আপনি এটা কি যে কোন মুডে অ্যাডজাস্টমেন্টটা করবেন? আপনি স্যার প্রোডাক্ট আমাদের দিয়ে করবেন, আপনি প্রোডাক্ট দিয়ে, হ্যালো, স্যার আমাদের ট্রানজাকশন গুলো অন ক্রেডিট হয় না। বাকিতে হয়, হ্যাঁ। হ্যাঁ, তখন যদি স্যার ক্রেডিট নোট ইস্যু করা হয় তখন আমার হিসাব থেকে ওই অ্যামাউন্টটা ডিসক্রেজ করা হয় বা হচ্ছে কমায় দেওয়া হয়। সেটা হলো, কিন্তু আপনি যদি এটা ক্রেডিট নোট, আপনি যদি নতুন প্রোডাক্ট দেন, আপনি যদি ওইটাকে রিপ্লেস করে দেন, তাহলে কি হয়? সেটা দিয়েও তো ক্রেডিট নোট দিয়ে যাইতে হবে। আপনি অরিজিনাল যে ইনভয়েস, ওটাকে যদি আপনার কম বেশি যেটাই হোক, আপনি যদি এটাকে প্রথম ইস্যু হচ্ছে ক্রেডিট নোট ইস্যু করে, যদি আপনি পাইছেন, আপনার পাওয়ার কথা 10টা, পাইছেন 5টা, আপনি কি আবার দিতে হবে না? আপনার তো লাগবে 10টা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? না স্যার। আচ্ছা, আপনি চাইছেন 10টা, আপনি পাইছেন 5টা, এখানে কি একটা মিসম্যাচ হয়েছে না? জি স্যার। তাহলে এখানে ক্রেডিট নোট মানে ডেবিট নোট, প্রথমে তো ডেবিট নোট ইস্যু করতে হবে, আপনি তো ডেবিট নোট ইস্যু করবেন, এরপর ক্রেডিট নোট দিয়ে কি অ্যাডজাস্টমেন্ট হবে না? জি স্যার। এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে? দুইভাবে। আপনি যদি, আপনার যদি 10টাই লাগে, তাহলে কি আপনাকে আবার দরকার আর আরো 5টা লাগবে না? স্যার তখন রি ইনভয়েস করবে না? রি হ্যাঁ, এখন বলেন। আরেকবার ইনভয়েস। স্যার আমি বলতেছি যে আমার যখন হচ্ছে 5টাও আমাকে দিছে, আমি অন ক্রেডিট ছিল আমার 10টা, তখন আমাকে পাঠাইছে, হ্যাঁ, আপনি, হ্যাঁ, আমি আপনি যে, হ্যাঁ ডেবিট নোটের মাধ্যমে। হ্যাঁ, এটা, হ্যাঁ, দুইটা অপশন। আপনি যেটা বললেন, যেটা সে মাইনাস করে এরপরে রি ইনভয়েস, জি স্যার। হ্যাঁ, এটা রাইট। মানে এটা অপশনটা হচ্ছে যে আপনাকে অ্যাডজাস্টমেন্ট হয়ে তারপরে এটা রি ইনভয়েস হলো। তো প্র্যাকটিক্যালি যেটা দেখবেন, প্র্যাকটিক্যালি যেটা হয়, সেও একবারে নিট অফ করে ফেলে, মানে এই ক্রেডিট নোটটা ইস্যু করার পর অ্যাডজাস্টমেন্ট গুলো প্র্যাকটিক্যালি দেয়, এটা মনে হয় খুব রেয়ার। বাট ওই ইয়েতেই আপনার ক্রেডিট নোটের সাথে আবার নতুন কিছু প্রোডাক্ট দিয়ে দেয়, ওটার জন্য আর ইনভয়েস করে না। ও বুঝতে পারছেন? ওকে। আমার কথা বোঝা গেছে? জি স্যার, এবার আপনি যেটা, আপনি যেটা বললেন যে এটা আবার, তাহলে কি এটা ক্লামজি প্রসেস হয়ে গেল না? হ্যালো, জি স্যার। আবার নতুন করে ইয়ে করো। অনেক সময় যেটা করে যে ক্রেডিট নোটটা পাইলো, মানে ইয়ে করলো, ইস্যু করার সাথে প্রোডাক্ট দিয়ে দিল, আপনার ইনভয়েস তো 10টা তো আগে ছিলই, বুঝছেন? জি জি জি। অটো অ্যাডজাস্ট হয়ে যায়। স্যার ওইটা ওষুধ কোম্পানির মতো স্যার, না স্যার ওষুধ কোম্পানি তো সেই দেখছি স্যার, মানে তাদের প্রোডাক্ট ইয়ে হইলে পরে আবার অর্ডারের সাথে ও আবার আগের প্রোডাক্ট গুলো দিয়ে দেয়। ওটা কি নতুন করে ইনভয়েস করে? না 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 স্যার, ও করে না। ওই যে ওইটাই তো বললাম, ওইটা দুইটা প্রসেস। একটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে আবার নতুন করে ইয়ে করবেন, যে এটা এটা আসলে এটা হচ্ছে একটা প্রসেস দিয়ে যাইতে হয় তাহলে। আর একটা সহজ উপায় হচ্ছে ক্রেডিট ইস্যু করলেন, আপনার কি শর্টেজ, এই আচ্ছা নিয়ে যান, হয়ে গেল। ক্লিয়ার? আর স্যার যদি অতিরিক্ত প্রোডাক্ট মনে করেন আমার অর্ডার অনুযায়ী যদি অতিরিক্ত প্রোডাক্ট আসে তখন তো নতুন একটা ইনভয়েস লাগবে। হ্যাঁ হ্যাঁ। আর আর কি হলো? এনিওয়ান? আরেকটা ক্লাস আছে স্যার। এই আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনি তো খুঁজে পাচ্ছি না। স্যার রেসপন্স করছিলাম তো স্যার। আচ্ছা বলেন।
স্যার বললাম আমাদের আরেকটা ক্লাস আছে স্যার আমাদের 9টায় আর একটা ক্লাস আছে। হ্যাঁ, ওই জন্যই তো বলতেছি আপনাদের আর ছেড়ে দিতে, মানে যদি কোশ্চেন থাকে আমরা ছেড়ে দিব। তাহলে আমরা কি আজকের মতো বিদায় নিতে পারি, তাই তো? জি স্যার। জি স্যার। বেস্ট অফ লাক। আচ্ছা, আসসালামু যাই হোক, আলাইকুম পড়াশোনা করেন বাসায়, ঠিক আছে? জি স্যার, আর কারো দোয়া কোনো ইয়ে করবেন স্যার। থাকলে মানে আমাকে কল দিতে পারেন এনি টাইম, নো ইস্যু। হ্যাঁ, ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তন্ময় সাহা ভাই ক্লাস